আচ্ছা, আমাকে একটু কনফার্ম করেন আবার শোনা যাচ্ছে কিনা। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন, এই 5 থেকে 47 পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের রিটেনেও লাগে না তেমন কিছু, প্রিলিতেও লাগে না। তাহলে প্রিলিতে আসলে কি লাগে জানেন? কখন হয়েছে, কোনো একটা ঘটনা কখন হয়েছে, আর কিছু লাগবে না। এইটার একটা সুন্দর নোট আমাদের সাদিয়া আপু কিংবা নুসরাত আপু গতবার করছিল 47-এর জন্য। নোটটা হচ্ছে আপুকে জিজ্ঞেস করবো আমি, যদি থাকে ঠিক আছে, তাইলে তো হচ্ছে আপনার সমস্যা নেই, আপনাদের আর নোট করতে হবে না কষ্ট করে। এটা আসলে 1 পেজের নোট, 1 পেজের পড়া আর কি। হ্যাঁ, আবার কনফিডেন্স তো একটা শিট দেওয়া হয়েছিল আর কি এটার উপরে। ওইখানে শুধু আপনার সাল এবং ছোট করে কাহিনীটা, এত সালে এটা হয়েছে, বেঙ্গল প্যাক্ট কত সালে হয়েছে, তারপর হচ্ছে এই যে বিভিন্ন কাহিনী টাইনি হয় না, জাস্ট কত সালে কোনটা হয়েছে এটাই, আর কিছু পড়া লাগবে না এখান থেকে। তো এটা মূলত হচ্ছে আপনাদের 30-40 মিনিটস এর পড়া। ওকে, সো আপনার লং বেচে যারা আছেন, সাদিয়াপুর যেহেতু লং বেচে আছে, আমাকে জিজ্ঞেস করেন যে নোটটা ওনার কাছে আছে কিনা, ঠিক আছে? অথবা আপনারা নিজেও এটা করে ফেলতে পারেন। যেমন ধরেন বঙ্গভঙ্গ কবে হয়েছে এটাই আসবে পরীক্ষায়, ঠিক আছে? দুইটা জিনিস আসবে এখান থেকে, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ কবে হয়েছে, কে করছে, তারপরে হচ্ছে আপনার কত তারিখে করছে, করার পরে কি কি হয়েছে, মানে কোন কোন প্রদেশ নতুন করে গঠিত হয়েছে, তার রাজধানী কি। এর বাইরে কিছু আসবে না। এর বাইরে কিছু আসবে যেমন ধরুন হচ্ছে কোন গানটা লেখা হয়েছে, কোন কবিতা লেখা হয়েছে, কি কি আন্দোলন হয়েছে, এইটাই আসবে প্রিলিতে। আর রিটেনে কি আসবে ভাই? রিটেনে আসবে হচ্ছে বঙ্গভঙ্গ করার কারণগুলো কি কি। এটা কিছু সামাজিক কারণ আছে, কিছু রাজনৈতিক কারণ আছে, ঠিক আছে? তো আরো অনেকগুলো কিছু অর্থনৈতিক কারণ আছে কিছু। তাহলে ডিটেইলড হচ্ছে আমি যাবো রিটেনের জন্য। আমাকে এই ডিফারেন্সটা বুঝতে হবে, কেমন, যে কোনটা প্রিলিতে আসে কোনটা রিটেনে আসে। তাহলে দেখেন, তাহলে বঙ্গভঙ্গ হচ্ছে 1905-এর, তাহলে এটা হচ্ছে আপনার আপনার কে করছে এটা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বড়লাট লর্ড জর্জ, আপনার কার্জন আর কি, কালকে পড়ে আসছে এটা আমরা। আচ্ছা, যেমন কার্জন হলটা আগে ছিল ঢাকা কলেজের লাইব্রেরি, এখন হচ্ছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কেমন? তাহলে উনি হচ্ছে বাংলার প্রেসিডেন্সিকে ভাগ করে দুইটা প্রদেশ গঠন করেন। ওকে, তারপর হচ্ছে এটা আবার 1911 সালে 12 ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জ হচ্ছে বাতিল করতে বাধ্য হন, বা বাতিল করেন আর কি। তাহলে আবার কার্জন হচ্ছে শুরু করে, হার্ডিঞ্জ হচ্ছে এটা বাতিল করে, ঠিক আছে? আচ্ছা, হার্ডিন ব্রিজ কত সালে বানাইছে মনে আছে? পড়ে আসছিলাম যে 1912 না? 15 না? 1915 সম্ভবত, নাকি 15 বা 12। আচ্ছা, আমি আমি নিজেও কনফিউজ হয়ে গেছি, দেখেন এখানেই আছে। হ্যাঁ, কত ক্লাসে দেখেছিলাম। তাহলে দেখেন আপনার 1867 সালে হচ্ছে 19, এগুলো আমাদের লাগবে না। 1905 সালে হচ্ছে লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন। 11 সালে 12 ডিসেম্বর, তারিখটা মাথায় রাখবেন, ঠিক আছে? 1991 সালে 12 ডিসেম্বর রিটার্নে কাজে লাগবে। লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে, রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদ বাতিল ঘোষণা করেন আর কি। কলকাতার পরিবর্তে রাজধানী করা হয় দিল্লিকে। ওকে, আর 1 এপ্রিল আপনার 1912, এটাতে হচ্ছে দুই বাংলা বাংলা হচ্ছে এটা ভাগ করে ফেলছে, সেটা আবার একত্রিত হয়, ঠিক আছে? কার্ল মাইকেল হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম গভর্নর হন। এই কার্ল মাইকেল হচ্ছে, ওনার কলেজটা কোন জায়গায় বলেন তো? কলেজ আছে না রংপুর। রংপুরে। ওকে, তাহলে দেখেন বঙ্গভঙ্গ কয় তারিখে হয়েছে, বঙ্গভঙ্গ রদ কবে হয়েছে, এগুলা তো অনেক চলে আসছে। এখন হুট করে আসতে পারে যে দুই বাংলা এক হয়ে কবে, হুট করে আপনার মাথায় আসবে না। আপনার মাথায় আসতে পারে 1911, যেহেতু হচ্ছে রদ ঘোষণা করে, তাহলে তো 11 হওয়ার কথা, কেউ বলে 12, কনফিউজ হয়ে যাবে। তাহলে এইগুলা হচ্ছে ঘুরে ফিরা প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন আসে, কেমন? তাহলে আপনি একটু বোঝার ট্রাই করবেন যে কোনটা হচ্ছে পরীক্ষা আসে, কোনটা কেন পরীক্ষা আসে, কোনটা পরীক্ষা আসার মতো আছে, কোনটা পরীক্ষা আসবে না, এই সেন্সটা গ্রো করতে হবে। ওকে, তাহলে আমার তারিখগুলো মাথায় রাখবো আমরা, ঠিক আছে? তাহলে হচ্ছে 16 অক্টোবর, 5, 12 ডিসেম্বর, 11, তাহলে 11-12 রদ হচ্ছে 11-12 মাথায় রাখবেন। 11-12 মানে, ঠিক আছে, 11 হচ্ছে আবার 12-11 করবেন, তাহলে 12 হচ্ছে আমাদের জন্য ডেট, 11 হচ্ছে মাস, ঠিক আছে, সরি সাল। তারপর হচ্ছে আপনার এটা যেটা সুন্দর না, 12-12-11, 12-12-11 সুন্দর না সালটা, তারিখটা বঙ্গভঙ্গ রদের। তারপর 1 এপ্রিল 1912। তাহলে দেখি আমরা, আপনার হচ্ছে পূর্ববাংলা ও আসাম প্রদেশে কি কি ছিল দেখেন। আপনার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা, মালদাহ, জাস্ট একবার দেখবেন আর কি,
ঠিক আছে। আর বাংলা প্রদেশ ছিল পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। এটা হচ্ছে ব্যাংকের রিটার্ন, সিনিয়র অফিসের রিটার্নে চলে আসছিল, বুঝছেন। এইখানে আমি জব পাইছিলাম, সোনালী ব্যাংকের জবটা পাইলাম আর কি, এটাতে আসছিল। তাহলে দেখেন কি কি ভাগ করে, পূর্ব বাংলা ও আসাম প্রদেশ, এটা বাংলা প্রদেশ, ঠিক আছে। তাহলে কি দুইটা ভাগে ভাগ করছে, একটা পূর্ব বাংলা ও আসাম, পূর্ব বাংলা ও আসাম প্রদেশ, আর একটা হচ্ছে বাংলা প্রদেশ। ওকে, তাহলে হচ্ছে যে রাজধানী করে হচ্ছে ঢাকাকে, আর এটার আয়তন হচ্ছে 1,06,504। এগুলো লাগবে না আমাদের খুব একটা। এখানে লেফটেন্যান্ট গভর্নর করা হচ্ছে ব্যামফিল ফুলারকে, ঠিক না, ব্যামফিল ফুলার, ঠিক আছে, যাকে আবার মারার জন্য হচ্ছে ক্ষুদিরামরা যায় না ওনাকে মারার জন্য। জি আর একটা ভাইয়া। হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজার, অ্যান্ড্রু ফ্রেজার, ঠিক আছে। আর হচ্ছে আমাদের বাংলা প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজার। এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে হচ্ছে পূর্ব বাংলা ও আসামের হচ্ছে ফুলার, ব্যামফিল ফুলার, আর বাংলা প্রদেশের অ্যান্ড্রু ফ্রেজার, অ্যান্ড্রু ফ্রেজার। কেমন? দেখেন বঙ্গভঙ্গের মূল পরিকল্পনাকারী বলা হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজারকে। বঙ্গভঙ্গের পক্ষে ছিল মুসলমানরা, আর বিপক্ষে ছিল হিন্দুরা। বঙ্গভঙ্গকে প্রথম সমর্থন জানানো পূর্ব বাংলার মুসলিম নেতা হচ্ছেন নবাব সলিমুল্লাহ, ঠিক আছে। আর এটা লাগবে না। বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ আখ্যায়িত করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, প্রয়োজন নাই। বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী চেতনা উন্মেষ ঘটানো হচ্ছে সর্বভারতীয় কংগ্রেস, এটাও লাগবে না। আচ্ছা, ফলাফলটা দেখেন পিলিতে না আসলে রিটেনে চলে আসবে। যে আপনার মুসলিম, আপনার হিন্দু মুসলিম দাঙ্গা হয়ে হচ্ছে ঠিক পরপর, ঠিক আছে। হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে 1906 সালে, স্বদেশী আন্দোলন হচ্ছে 5 থেকে 8, মুসলিম লীগ হচ্ছে 6-এ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ 6-এ প্রতিষ্ঠিত, এটাও পরীক্ষায় আসে, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত? 1906। এবার দেখেন স্বদেশী আন্দোলন। তাহলে দেখেন এটাও পরীক্ষায় আসতে পারে যে স্বদেশী আন্দোলন কবে হয়। স্বদেশী আন্দোলনটা তাহলে দেখেন এটা স্লোগান ছিল বন্দে মাতারাম। আর এটা কোন বইয়ে আছে বলেন তো? আনন্দমঠ বঙ্কিমচন্দ্র। হ্যাঁ। তাহলে দেখেন আমি স্বদেশী আন্দোলনে হচ্ছে আপনি জাস্ট একবার পড়বেন এটার ভিতরে কি আছে। স্বদেশী মানে তো বুঝছেন, ওরা প্রমোট করতেছিল যে আমাদেরকে ডিভাইডেড করে দেওয়া হচ্ছে, হ্যান ত্যান প্রমোশন টমোশন চালাচ্ছিল, দুই বাংলাকে এক করার ট্রাই করতেছিল। তাহলে সেটা হচ্ছে বন্দে মাতরম স্লোগান টোগান নিয়ে আর কি, ঠিক আছে। কিছু সমিতি গঠন করা হয়, এগুলো খুব একটা লাগবে না, বাদ দিতে পারবেন আপনারা, ঠিক আছে। এবার দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে, এটা তো ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে। উনি হচ্ছেন ওই যে আমার সোনার বাংলা রচনা করেন, যেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের পরবর্তী সময়ে। তারপর হচ্ছে এটা প্রথম প্রকাশিত হয়েছে 1905 সালের 7 অক্টোবর, বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়। যাই হোক, দেখেন রচনা করানো হচ্ছে ও আমার দেশের মাটি এবং বাংলার মাটি বাংলার জল, বাংলার মাটি বাংলা জল। আচ্ছা, প্রায় কাছাকাছি বা একই নামে হচ্ছে আরেকটা একটা কবিতা আছে, বলন্তকার। নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণের, ঠিক আছে। যাক, দেখেন রাখি বন্ধন, রাখি বন্ধন চালু করা হয়েছে এটার উপরে, ঠিক আছে। এটা মূলত হচ্ছে আপনার একটা মৈত্রী বন্ধন হিসেবে শুরু হয়েছে, যদি এটা এখানে ধর্মীয় ভাবে পালন করা হয়। তারপর মুকুন্দ দাস, পৌরনাক রেশমি চুরি বঙ্গনারী, মানে রেশমি চুরি পরিধান, এটা ইম্পোর্টেড, ঠিক আছে, বাংলাদেশের শাড়ি পরে এটা আর কি। তারপর দ্বিজেন্দ্র রায় লিখছে হচ্ছে আপনার কি, উনি হচ্ছেন নাট্যকার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচক। তিনি রচনা করেন ধন ধান্যে পুষ্প। এটা বানানটা ঠিক আছে না ভুল আছে বলেন? ভুল ভাইয়া। ভুল আছে। একা একার, হবে না। একার হবে না, এখানে কোনো একার নাই। ধন ধান্য পুষ্প ভরা, এখানেও হবে না। তিনোটাতে একার নাই, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এটা একবার চলে আসছিল, এই বানানটাই চলে আসছিল যে নিচের কোন বানানটা শুদ্ধ, ঠিক আছে। এটা বাংলা লিটারেচার ক্লাসে পড়াইছিলাম আপনাদেরকে। তারপর দেখেন নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা, শুধু সালটা পারবেন এখানে মানে এখন যেহেতু আমাদের পরশু, মানে বলা যায় পরশু দিনই পরীক্ষা। আচ্ছা, রুটিন দিয়ে সিলেবাস, সরি, অ্যাডমিট কার্ড দিচ্ছে, পাইছেন আপনারা? ডাউনলোড করতে জি পারবেন। ভাইয়া, পেয়েছি। ঠিক আছে, ডাউনলোড করে রাখেন। কোথায় সিট পড়ছে, যারা মূলত ঢাকাতে থাকেন আর কি, তাদের ঝামেলা। চিটং বা অন্য সপ্তাহে দেখা যায় যে কান্দগুলো কাছাকাছি, বাট যারা মানে বিভাগীয় জেলাতে নাই, অনেকে আছে না সেন্টার তো বিভাগীয় পড়বে। তো যারা দূরে আছেন আর কি, তারা হচ্ছে একটু খোঁজ খবর নেন কিভাবে যাবেন, কিভাবে থাকবেন। হ্যাঁ, আমি সাজেস্ট করি আর কি, যদি আপনি বিভাগীয় শহরে আপনার যদি মানে না থাকেন আর কি, আপনি আগের দিন চলে যান, গিয়ে পরীক্ষা দিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যেমন আমাদের চট্টগ্রামের সেন্টার পড়ে অনেকে রাঙ্গামাটি থেকে আসে, বান্দরবন থেকে আসে, এগুলো আসা যায়। হ্যাঁ, আপনি মর্নিং এ একটা সিজনে চলে আসতে পারবেন, বাট এটা একটা স্ট্রেসফুল কাজ, প্রচুর স্ট্রেসফুল কাজ। আপনি উঠবেন, আর্লি মর্নিং উঠবেন, তখন মাথা ব্যথা করবে। সিএনজি নেবেন, উইন্টার, শীতের মধ্যে আসবেন, ঠিক আছে। এসে আবার এখানে বসার জায়গা নাই, ওয়াশরুমের জায়গা নেই, ফ্রেশ হওয়ার জায়গা নেই, সকালবেলা সব বন্ধ। আপনি মানে ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল, ঠিক আছে, আপনার কমফোর্টেবল থাকা লাগবে। সো আপনি একটু 500, 1,000 টাকা, 2,000 টাকা খরচ হইলো, আপনি আগের দিন চলে আসবেন,
ঠিক আছে, আগের দিন চলে আসবেন, আসার পরে এরপরে গিয়ে হচ্ছে আপনি ইটস লাইক একটু হোটেলে উঠলেন, হ্যাঁ, উঠে সুন্দর মতো হচ্ছে রেস্ট টেস্ট করে পরদিন সকালে আপনার পরীক্ষা দিয়ে ফেলেন, শেষ। ঠিক আছে, আমি কিন্তু খুব ঝামেলায় পড়ছি দুইটা ভাইবাতে, একটা সিনিয়র অফিসারের ভাইবাতে এই জবটা হয়েছে, বিসিএস ভাইবা আমার দিন আমি খুব বিপদে পড়ে গেছি। আমি বিসিএস ভাইবার জন্য হচ্ছে 7:30টায় ঢাকায় ট্রেনে টিকিট করছি আগের দিন সকালে। আমার এক্সপেক্টেড রিচ করার টাইম ছিল হচ্ছে 12টা, উইদিন 12টার মধ্যে আমি ঢাকায় পৌঁছে যাব পরদিন সকালে ভাইবা আমার। আমি সেই ঢাকায় পৌঁছাইছি হচ্ছে 5টার পরে, প্রচুর জ্যাম ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপরে কি হয়েছে দেখেন, আমি খুবই টায়ার্ড হয়ে পড়ছি, আমি সিক ছিলাম, জ্বর ছিল আমার। এই 45 ভাবের কথা বলতেছি, আমি নাপা টাপা খাচ্ছি, আমি খুব টায়ার্ড হয়ে শুয়ে পড়ছি। রাত 9টা বাজে উঠে সব চেক করতে গিয়ে দেখি আমার স্যুটটা হচ্ছে কি হয়ে গেছে, আয়রন নষ্ট হয়ে গেছে এক পাশে। আমি পড়াশোনা বাদ দিয়ে আমার ফ্রেন্ড আর আমি মিলে ঠিক 9টা সাড়ে 9টায় বেরোইছি স্যুট আয়রন করার জন্য। এখন স্যুট আয়রন করতে অনেক টাইম লাগে, তো ওরা কেউ চাচ্ছে না ইমিডিয়েট টাইমে। পরবর্তীতে কি হয়েছে, একজনকে প্রায় 500 টাকা কত টাকা দিয়ে আমি শুধু এক সাইড আয়রন করে নিয়েছি, যেটা বেশি ভেঙে পড়ছে। এটা আমার কনফিডেন্স প্রচুর ড্রপ করাই দিছিল, বাট আই ওয়াজ ফাইটিং মাই সেলফ যে ঠিক আছে, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, সো এগুলো একটু ঝামেলা। তো আমি কিন্তু আগেই গেছিলাম, বাট দেখেন স্টিল জ্যামের জন্য আমার প্রায় অ্যারাউন্ড 12 ঘন্টা লাগছে ঢাকা যেতে। বুঝতে পারছেন, এগুলো করবেন না। আর সিনিয়র অফিসার ভাইবার অবস্থা তো আপনারা অনেকে জানেন। আমি গেছিলাম হচ্ছে আপনার ইয়াতে দিনে বাসে উঠছে আমি। ঠিক আছে, মানে হচ্ছে আপনার আমার এক্সপেক্টেড ঢাকা রিচ করার টাইম ছিল রাত 9টা, আমি ঢাকায় পৌঁছেছি হচ্ছে 3:30টার দিকে। 3:30টার দিকে ঢাকায় পৌঁছেছি, পরদিন সকালে আমার সিনিয়র অফিসার ভাইবা। আমি আমি লিটারালি ঘুম আসতেছে না। আবার আমি তো নর্মালি ভালো বাসে যাই, তো ও বাসটা এক্সিডেন্ট নষ্ট হয়ে যায়, পরে আরেকটা বাসে উঠাইছে, লাল সবুজ না কি নাম, ভাঙা চূড়া, স্মেলি, খুব কষ্ট হয়েছে। মানে পরদিন ভাইবা ফেস করতাম, খুবই মানে কমফোর্টেবল ফিল হচ্ছে না। ফিজিক্যালি ভালো না থাকলে আপনি ভালো ভাইবা দিতে পারবেন না। সো এগুলা সাবধানে, হ্যাঁ, একটু আগে চলে যাবেন, টাকা খরচ করলে করেন। তারপরে হচ্ছে খাবার দাবার কম খাবেন, হ্যাঁ, ট্রাই টু বি মানে অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন আর কি। অত চাপ নিবেন না, যা পড়ছেন ওইটুকু, এই 6 দিনের পরে ক্যাডার হবেন না, ঠিক আছে। সো চাপ নাই। দেখেন, নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হচ্ছে 1906, নিখিল ভারত হচ্ছে 6, জাস্ট সালটা পড়লে হবে ভাই। এটা কি লাগবে না, এটা লাগবে, এই নলেজটা আপনার রিটার্নের জন্য লাগবে, ঠিক আছে। আপাতত জাস্ট সালটা পড়বেন, আমাদের আই গেস নোটটা আছে, আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তাহলে হচ্ছে মুসলিম লীগের তারিখ সহ পড়বেন, ঠিক আছে, 30 ডিসেম্বর, মানে একদম। তার মানে দেখেন, প্রতিষ্ঠার পরে প্রথম সম্মেলন তো আর ভাই 6 সালে করা সম্ভব না, কারণ হচ্ছে 30 তারিখের পরে আপনি আর কবে সম্মেলন করবেন, আছেই তো একদিন। তাহলে প্রথম সম্মেলন মূলত হচ্ছে পরের বছর। দেখেন, তাহলে মুসলিম লীগের হচ্ছে আপনার হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে কে, নওয়াব সলিমুল্লাহ। এটা একটু পড়বেন এখন যেহেতু সময় পাল্টাইছে। নওয়াব সলিমুল্লাহ, আগা খান এবং হচ্ছে নওয়াব ভিকারুল মুলক। আর প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে আগা খান, ঠিক আছে, আগা খান 1913 পর্যন্ত। ঠিক আছে, ইয়ে কোশ্চেন গুলো পড়লে হবে। এরপর সশস্ত্র বিপ্লব 11 থেকে 30 পর্যন্ত, জাস্ট হচ্ছে এই যে দেখেন 1908 সালে কিংসফোর্ড, মেসি কিংসফোর্ড হত্যার জন্য যে ক্ষুদিরাম বোমা হামলার মধ্য দিয়ে সশস্ত্র বিপ্লবের আত্মপ্রকাশ ঘটে আর কি। ব্রিটিশ সরকারি কর্মকর্তার উপর এটাই ছিল হচ্ছে অন্যতম প্রধান লক্ষ্য। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ঢাকা অনুশীলন সমিতির প্রধান সংগঠন ছিল পুলিন বিহারী দাস, ওনার একটা বই পড়ছিলাম আমি। ক্ষুদিরাম বসু, দেখেন ক্ষুদিরাম বসু হচ্ছে আপনার আপনার হচ্ছে ট্রান্সপোর্টে গাড়ি লক্ষ্য করে বোমা হামলা নিক্ষেপ করলে হচ্ছে অন্য একটা গাড়িতে আঘাত করে, সেখানে যাতে ইংরেজি মা মেয়ে নিহত হয়। ক্ষুদিরামকে 1908 সালে 11 আগস্ট মুজফ্ফরনগর, এটা পড়তে পারেন, মুজফ্ফরনগর কারাগারে ফাঁসি দেওয়া হয় আর কি, ঠিক আছে। মে ক্ষুদিরাম বসু, হিন্দি ভাষায়। প্রফুল্ল চাক, একটু কম আসে, ক্ষুদিরামের সাথে হচ্ছে উনি একই সাথে ধরা পড়ছে আর কি, কিন্তু উনি হচ্ছে আত্মহত্যা করে আর কি। বাঘা যতীন, ঠিক আছে, এটা তো বিখ্যাত নাম, বাঘা যতীন। তারপর কুষ্টিয়া বিপ্লবী প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে জার্মানি থেকে অস্ত্র এনে ভারতের সাথে যুদ্ধ করার জন্য জার্মান প্লট গঠন করেন সূর্যকুমার সেন, মাস্টারদা না, মাস্টারদাকে নিয়ে বইটি পড়ছেন আপনারা, এটা ইন্টারেস্টিং, কিন্তু আমি পড়ছি। 1894 থেকে 1934, প্রীতিলতা ওয়াদ্দেদার, ওনারা কিন্তু চিটগাং এর স্টোরি। আমার বাসা থেকে প্রীতিলতার ওনার যে আপনার আবক্ষ মূর্তি আছে, এটা বাসা থেকে যাইতে লাগে 10 মিনিটের মতো, খুবই কাছে। দেখেন, তাহলে আপনার সুদর্শন মাস্টার দা হচ্ছে কি দেখেন
আচ্ছা, উনি তো ওনাকে একটু জেনে নেবেন আর কি, একটু জানা ভালো। উনি হচ্ছেন আপনার চট্টগ্রামকে মোটামুটি স্বাধীন করে ফেলছিল কয়েকদিনের জন্য। ওনাকে হচ্ছে 33 সালে হচ্ছে আপনার গ্রেপ্তার করা হয়, 34-এ ফাঁসি দিয়ে তাকে হচ্ছে বঙ্গোপসাগরে লাশ ভাসিয়ে দেওয়া হয়। ওনার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে হচ্ছে 1930 সালে ফাঁসি আপনার 30-এ, আর ফাঁসি দেওয়া হয় 34-এ। প্রথম শহীদ বলাই ক্ষুদিরামকে, ক্ষুদিরামের ফাঁসি হয় 8-এ। প্রীতিলতা ওয়াদ্দেদার, মাসাদা সুদর্শন ছাত্রী এবং সহযোদ্ধা ছিলেন। ইডেন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রথম হন, ঠিক আছে। ওনারা কিন্তু খুবই ইন্টেলেকচুয়াল মানুষ ছিল। আগে যারা রাজনীতি করতো প্লাস স্বদেশী আন্দোলন করতো সবাই সুপার ট্যালেন্ট ছিল আগে আসলে। মানে পলিটিক্সটা ছিল হচ্ছে লেড বাই ইন্টেলেকচুয়ালস, ঠিক আছে। এরপর দেখেন আপনার হচ্ছে 1932 সালে হচ্ছে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে যখন মনোনীত হন, সেখানে গ্রেপ্তার হওয়ার আগে তিনি বিষ পানে আত্মহত্যা করেন। তারপর হচ্ছে আপনার লখনৌ চুক্তির সালগুলো পড়বেন ভাই, ঠিক আছে। আর বড়জোর হচ্ছে চুক্তিতে কারা কারা স্বাক্ষর করছে এগুলো পড়বেন, ডিটেলসে পড়ার দরকার নেই আপনাদের। এগুলা রিটেনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, পিড়িতে আসবে না এগুলা। তাহলে হচ্ছে দেখেন লখনৌ চুক্তি 16, এটাই পরীক্ষা আসে। লখনৌ চুক্তি 16, লখনৌ চুক্তি 16, ঠিক আছে। লখনৌ চুক্তি 16 এটা হিন্দু মুসলিম সম্প্রীতির প্রথম চুক্তি। আপনার এ কে ফজলুল হক এবং হচ্ছে মতিলাল নেহেরু, নেহেরু এবং হচ্ছে ফজলুল হক, এটাও মাথায় রাখতে পারবেন, এভাবে পড়বেন আর কি। নেহেরু আর হচ্ছে কি ফজলুল হক, কংগ্রেস এবং মুসলিম লীগ, ঠিক আছে। তারপর খেলাফত আন্দোলন হচ্ছে 19 এবং 24। খেলাফত আন্দোলনের সাথে ইন্টারন্যাশনাল কোন চুক্তি জড়িত বলেন তো? খেলাফত আন্দোলনের সাথে একটা আন্তর্জাতিক চুক্তি জড়িত আছে, বলেন তো নাম কি? এই কারো মাথায় নাই? কোন চুক্তির কারণে খেলাফত বন্ধ হয়ে যায়, আন্দোলনটা বন্ধ হয়ে যায়? শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। ওই যে তুরস্কতে হচ্ছে খেলাফত বাতিল করে কোন চুক্তির মাধ্যমে? লুজন লোজান চুক্তি না? চুক্তি ইয়েস। ওই 1923। চুক্তি 1923 সালে হয় না? ওই 1923 সালে যে চুক্তিটা হয়, আধুনিক তুরস্ক প্রতিষ্ঠিত হয়, এরপরে হচ্ছে খেলাফত বাতিল করা হয়। ওই খেলাফত বা খিলাফত বাতিল করার পরপরই খিলাফত আন্দোলনটা বাতিল হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন এখানে নেতৃত্ব দেয় হচ্ছে এটা খিলাফত আন্দোলন মানে হচ্ছে আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে তুরস্ককে একদম তছনছ করে ফেলে না, তখন হচ্ছে ওদের ওই যে আপনার মানে জয়ী যে দল আর কি, পক্ষ, ওদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় আর কি, ঠিক আছে। এই আন্দোলন হয়, আন্দোলন হইতে হইতে পরবর্তী যখন হচ্ছে আপনার মানে তুরস্ক নিজেই খেলাফতটা হচ্ছে বাতিল করে দেয় আর কি, তখন এই চুক্তিটা আর করে না, ঠিক আছে। যে মাওলানা আবুল কালাম আজাদ, ওনার একটা বই আছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা মনে হয় 30 না কত বছর এটা নিষিদ্ধ ছিল। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটা পড়বেন, আসলে কি জানতে পারবেন। তারপর কামাল পাশা আতাতুর্ক, ঠিক আছে, উনি হচ্ছেন আপনার কি আধুনিক, উনি প্রেসিডেন্ট হন, আধুনিক তুর্কি প্রতিষ্ঠা করেন, তাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়। উনি যখন আপনার ওই যে লুজান চুক্তি করে তখনই হচ্ছে খেলাফত বাতিল করে দেয়, তখনই এই আন্দোলনটাও কি হয়ে যায়, আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আর কি। মানে যার জন্য আপনি চুরি করবেন, সে যদি আপনাকে চোর বলে তাহলে তো আর আপনি চুরি করবেন না। কিংবা আরো যদি বলে আর কি, আপনি যার জন্য যেমন আপনি একটা মেয়েকে ভালোবাসেন, ঠিক আছে, মেয়েটা ধরেন যে বিয়ে করে ফেলছে, এখন আপনি তো আর তাকে আর মানে তাকে তো প্রতিদিন গিফট করবেন না, ইটস লাইক দ্যাট। এবার দেখেন অসহযোগ আন্দোলন, তাহলে 20 থেকে 22 অসহযোগ আন্দোলন। হ্যাঁ, আপনারা হচ্ছেন হিন্দু মুসলিম ঐক্য বা লখনৌ চুক্তি, তাহলে এটা 1916 সালে পড়ে আসছেন আমরা, এটা দেখবেন আর কি। হ্যাঁ, অসহযোগ আন্দোলন হচ্ছে ঘোষণা দেওয়া হচ্ছে কে, মহাত্মা গান্ধী 1920-এ। আচ্ছা, আপনার 1919 সালে কি হয় বলেন তো? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা জালিয়ান জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কাহিনী জানেন? এটা একটু পড়বেন, এটা একটা বই আছে, বইটার নামই এটা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এগুলো একটু পড়াশোনা করেন না, আপনাদের বড় সমস্যা হচ্ছে ভাই, আপনারা হচ্ছেন কিচ্ছু বই পড়েন না, আপনারা শুধু হচ্ছে চাকরির জন্য বই পড়েন, ইউনিভার্সিটি লাইফে বইটি পড়েন নাই। ভার্সিটি লাইফে বই না পড়লে বই পড়ার সুযোগ হয় না। এগুলো কত পড়ছি ভাই, কত লিখালেখি করছি এগুলা নিয়ে। তাহলে দেখেন জালিয়ানওয়ালাবাগ হচ্ছে, এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার হচ্ছেন একটা বাগান না, এটা মূলত একটা আপনার মাঠ, চারদিকে প্রাচীর ঘেরা একটা মাঠ, এখানে মেলা হয়, মেলা টাইপের কিছু একটা হচ্ছিল। তো এখানে হচ্ছে এটা ডায়ার, ওনারটা বলবেন জেনারেল ডায়ার, উনি কিন্তু খুবই বদমাশ কিসিমের লোক ছিল, ঠিক আছে। ওই ডায়ার হচ্ছে মেলা বা মাঠের মধ্যে যারা আসছিল সবাইকে ব্রাশ ফায়ার করছে, প্রায় 400 থেকে 500 মানুষ মারা গেছে, ঠিক আছে। চিন্তা করতে পারতেছেন একটা জায়গাতে একই টাইমে 500 মানুষকে লাশ বানায় ফেলছেন।
ঠিক আছে, এই যে জারিনা হত্যাকাণ্ডের আপনার মূল পরিকল্পনা দাতা ছিল হচ্ছে জেনারেল ডায়ার। ঠিক আছে, 1919 সালে হচ্ছে নাইট উপাধি ত্যাগ করেন এটার কারণে রবীন্দ্রনাথ। ঠিক আছে, আর উনি পান হচ্ছে 15 সালে, 1915 সালে নাইট উপাধি পান, পরে ত্যাগ করেন আর কি। 1920 সালে হচ্ছে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। তাহলে মহাত্মা গান্ধীকে নিয়ে আহামরি কিছু পড়তে হবে ওটা এরকম না, উনি আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট, তাও পড়বেন আর কি। উনি হচ্ছেন আপনার আপনার বাপু, ওই যে একটা মুভি ছিল না, মুন্না ভাই এমবিবিএস। তারপর হচ্ছে আফ্রিকা প্রতিষ্ঠা করানো হচ্ছে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস। ওকে, ভারতে আসেন 15 সালে। তারপর রাজনীতি অংশ নেন 17 সালে। তারপর হচ্ছে আপনার বিশেষ তথ্য হচ্ছে লাগবে না। চার্চিল তাকে হচ্ছে হাফ নেকেড ইন্ডিয়ান ফকির বলছিল আর কি। ঠিক আছে, বাংলাদেশ ভ্রমণ করে হচ্ছে নোয়াখালী, না আপনারা কি কিছু রেখে দিয়েছিলেন না ওনার, ছাগল নাকি? আসলে কি এটা সত্যি কিনা আমি আসলে জানি না, এটা আমার কখনো ওইখানে স্টার, আমি হচ্ছে মহাত্মা গান্ধীকে পার্সোনালি ফ্যাসিনেট করি না, মানে পজিটিভলি ফ্যাসিনেট করি না, তো আমি ওর এখানে স্টাডি করি নাই। ওনার একটা বই পড়ছিলাম, বইটা ওনার অ্যাগেনস্টে ছিল আর কি। এর বেশি কিছু আমার নলেজ নাই। তবে আপনারা বলেন আর কি, নোয়াখালীতে নাকি সোনামণিতে ওনার ছাগল রেখে দিয়েছিলেন। আপনাদের কেউ নাই নোয়াখালীর? কেউ নাই নোয়াখালী কুমিল্লা? এখন হাত তুলতেছেন না, কি অবস্থা দেখেন। আচ্ছা দেখেন, ওনার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। ঠিক আছে, মানে সত্য নিয়ে হচ্ছে এক্সপেরিমেন্ট চালাইতো আর কি। 1948 সালে ওনাকে মেরে ফেলা হয়, নথুরাম গডসে। যাক দেখেন, আপনার 1922 সালে হচ্ছে আপনার এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়, কারণ একটা থানাতে আগুন লাগে, অনেকজন পুলিশকে মেরে ফেলা হয় আর কি। এই পর্যন্ত বাদ দেন। স্বরাজ পার্টি 22, শুধু সালগুলা পড়লে হয় ভাই, ডিটেলস আপনার যাওয়ার প্রয়োজন নেই। স্বরাজ পার্টি হচ্ছে 22। কেমন? বেঙ্গল প্যাক খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিয়ে রাখেন। বেঙ্গল প্যাক 23। স্বরাজ পার্টি আর মুসলমানদের একাংশ হচ্ছে এটা প্যাক্ট করে যে আমরা হিন্দু মুসলিমরা কি করব, মারামারি করবো না আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, এটাকে সিআর দাস ফর্মুলা বলা হইতো আর কি। সিআর মানে আপনার চিত্তরঞ্জন দাস ফর্মুলা। তারপর 1935 সালে হচ্ছে ভারত শাসন আইন জারি করা হয়। তারপরে হচ্ছে সাথে আপনার হচ্ছেন এই এখানে হচ্ছে আপনার ইয়াকে আপনার হচ্ছেন নারীরা ভোটাধিকার পায়। কি হয় ভাই, এখানে কি কি জিনিস হয়? নারীরা ভোটাধিকার হয়, নারীরা। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার প্রথম প্রাদেশিক নির্বাচন হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার মিয়ানমারকে হচ্ছে বের করে দেওয়া হয়। আগে মিয়ানমারটা ছিল হচ্ছে আমাদের উপমহাদেশে, আমরা উপমহাদেশ বলতে কি বলি, বাংলাদেশ ভারত পাকিস্তান, কিন্তু আগে মিয়ানমারটা হচ্ছে কি আমাদের পার্ট ছিল আর কি। 35 সালে এটাকে সেপারেট করে দেওয়া হয় আর কি। এখন বলেন তো, কার আমলে হচ্ছে 37-এ প্রথম নির্বাচন হয়, তখন ইয়াকে ছিল, কোন ব্রিটিশ লিড দিচ্ছিল আমাদেরকে? কালকে পড়েছে, ভুলে গেছেন? ভুলে গেছেন নাকি বলেন? আচ্ছা, আমার শোনা তো যাচ্ছে না? প্রায় মাঝে মিউট হয়ে যান, আমি যে কনফিউজ হয়ে যাই। শোনা যাচ্ছে না আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। তার মানে পড়া ভুলে গেছেন, একটু দেখে নিয়েন কেমন, হুট করে চলে আসতে পারে এগুলা। তাহলে দেখেন 37 হচ্ছে প্রথম নির্বাচন, এগুলো তো এরপর তো আমরা স্টোরি গুলো জানি। দেখেন, এই আইনের ফলে হচ্ছে বার্মাকে হচ্ছে উপমহাদেশ থেকে পৃথক করা হয়, 37-এ কার্যকর হয়। নারীরা প্রথম ভোটাধিকার পায় ভোট দেয় 37-এ। ঠিক আছে, তারপর বঙ্গীয় মন্ত্রিসভা, এই যে দেখেন এই যে নির্বাচন হবে আপনার, দেখেন ব্রিটিশ আমলে আপনার শেষের দশকে হচ্ছে 4টা মন্ত্রিসভা গঠিত হয়। প্রথমটা একে ফজলুল হকের মন্ত্রিসভা 37 থেকে 41। তারপরে হচ্ছে ফজলুল হকের মন্ত্রিসভা 41 থেকে 43। ঠিক আছে, তারপর হচ্ছে নাজিম উদ্দিনের মন্ত্রিসভা 43 থেকে 45, সোহরাওয়ার্দীর মন্ত্রিসভা। একচুয়ালি আমাদের লাগে হচ্ছে প্রথমটা এবং লাস্টটা। ঠিক আছে, ফজলুল হকের মন্ত্রিসভা, আর এটা হচ্ছে সোহরাওয়ার্দী সাহেবের মন্ত্রিসভা। 1 মিনিট।
শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। আচ্ছা, কি যেন ইউজ করতেছিল, নয়েজ হচ্ছিল, ওই কি বলে এটাকে ভুলে গেছি, ক্র্যাশ টাইপের গুঁড়া করার কিছু, কি বলে এটাকে আমি জানি না আসলে। গ্রিনার, ইয়েস। যাই হোক, আসেন আমরা পড়ি। বঙ্গীয় মন্ত্রিসভা হচ্ছে কি 37 থেকে 47, আমার লাগবে হচ্ছে মূলত হচ্ছে প্রথমটা, হ্যাঁ, একই ফজলকের প্রথম মন্ত্রিসভা 37 থেকে 41, এবং লাস্ট হচ্ছে হক সাহেবের মানে সোহরাওয়ার্দী সাহেবের মন্ত্রিসভা আর কি। কেমন? তাহলে হচ্ছে দেখেন, আমার ডিটেল পড়া লাগবে না, জাস্ট প্রথম মুখ্যমন্ত্রী ছিল একে ফজলুল হক, ঠিক আছে, কৃষক প্রজা পার্টি। এবং আপনার তৃতীয় মন্ত্রিসভা ছিল আপনার হচ্ছেন একদম শেষের দিকে হোসেন সোহরাওয়ার্দী, এটা ভুলে হবে। আর বেশি কিছু এগুলো তো নিজেরা পড়বেন, হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে না, তো অত বেশি যাচ্ছি না আমরা। এই কৃষক প্রজা পার্টি নিয়ে আসলে বিসিএস এর মতো জায়গাতে এখন আসতে পারে, আগে আসে নাই। এখন হয়তো আপনার অন্য খান থেকে প্রশ্ন যেহেতু কম আসবে বা আসার সম্ভাবনা আছে, এখানে একটু বাড়তে পারে। তাহলে কৃষক প্রজা পার্টি হচ্ছে আপনার একে ফজলুল হক 1936 সালে প্রতিষ্ঠিত করেন, ওই নির্বাচনের আগের বছর আর কি। নির্বাচন 1937-এ হয় না, তার আগের বছর হচ্ছে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন, যেটার নাম পরবর্তীতে চেঞ্জ করে কি রাখা হয়, কৃষক শ্রমিক, ঠিক না? এটা প্রতীক ছিল হুক্কা। হুক্কা টানতে দেখছেন? এখন তো মনে হয় হুক্কা টানে না, না গ্রামে সবাই, আগে টানতো আর কি, অনেক লম্বা একটা থাকে, তারপর এদিকে হচ্ছে একটা ইয়া থাকে, এদিকে হচ্ছে কি যেন রাখে, এরপরে হচ্ছে এখানে টানে। হুক্কাটা দেখেন নাই কি? হুক্কা গ্রামে ইউজ করা হতো। এরপর ওনার নির্বাচনের স্লোগান ছিল লাঙ্গল যার জমি তার, ঘাম যার দাম তার, ঠিক আছে। পটুয়া খাতে নির্বাচন করেন। এই তারপর হচ্ছে জমিদের প্রথার বিলোপ, মহাজনের প্রথাতে কৃষকের মুক্তি, সেচ সুবিধা সৃষ্টি, তারপর বিনা বেতনে প্রাথমিক শিক্ষা চালু, এইসব হচ্ছে আপনার নির্বাচনী এজেন্ডা, নির্বাচনী ইশতেহার বলা যায় এটাকে। আপনারা তো জানেন যে সবাই নির্বাচন আগে করে একটা 2-3টা করে ইশতেহার দেয় আর কি, ঠিক আছে। হক মন্ত্রিসভা 37 থেকে 41, ডিটেল পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে। উনি শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, ওই যে খাজা নাজিমুদ্দিন, মনে পড়ছে নাকি? কাজী নাজিমুদ্দিনকে মুক্তিযুদ্ধ পড়ার সময় পাবেন, ঠিক আছে। জাস্ট এগুলো একটু রিভাইজ করবেন। দেখেন, এই ফজলুল হকের হচ্ছে আপনার লাইফটা অনেক এক্সিলেন্ট কাটছে। উনি সবসময় টপে ছিল, সবসময় ওনার লাইফটা আপনি জেলাস করার মতো একটা লাইফ। দেখেন, 1906 সালে উনি হচ্ছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি করেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বুঝতে পারেন। 13 সালে হচ্ছে উনি হচ্ছেন বঙ্গীয় আইন মানে এমপি হন আর কি বলা যায়। 19 সালে হচ্ছে আপনার তদন্ত কমিটির প্রধান হন। 20-এ হচ্ছে নবযুগ পত্রিকা প্রকাশ করেন। 24-এ হচ্ছে শিক্ষামন্ত্রী হন, ঠিক আছে। 35-এ হচ্ছে মুসলিম মেয়র হন কলকাতায়। তারপর 36-এ কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। 37-এ প্রথম মুখ্যমন্ত্রী হন। 40-এ লাহোর প্রস্তাব উত্থাপন করেন। 46-এ হচ্ছে এমপি নির্বাচিত হন। 47 থেকে 52 পর্যন্ত হচ্ছে অ্যাডভোকেট জেনারেল ছিলেন, অনেকটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের মতো, বুঝছেন, অ্যাটর্নি জেনারেল, অনেক বড় পোস্ট, ঠিক আছে। 53-তে হচ্ছে কৃষক শ্রমিক পার্টির নামকরণ করেন। 54-তে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী হন। 55-তে স্বরাষ্ট্রমন্ত্রী হন। 56-তে গভর্নর হন। মানে উনি যত বছর বাইচে ছিলেন, সারা জীবনই পাওয়ারের মধ্যে ছিলেন। মানে ওনার লাইফে আসলে ওনাকে না এই জন্য বাংলার বাঘ বলা হয়, বুঝছেন। ওনাকে বাংলার বাঘ বলে না, ওনার ওনার লাইফটাই এরকম। আপনার লাইফে তো কখনো আপস এন্ড ডাউনস আসবে, কিন্তু ওনার লাইফে কোনো ডাউন নাই, সব আপ আপ আপ, বুঝছেন। বাট ইন্টারেস্টিং না? এটা পড়বেন আর কি এখান থেকে। লাহোর প্রস্তাব 40, ঠিক আছে। লাহোর প্রস্তাবে হচ্ছে প্রথম দিকে হচ্ছে আপনার একাধিক রাষ্ট্রকে, লাহোর প্রস্তাব একটু পড়ি আমরা। দেখেন, জিন্না দ্বিজাতি তত্ত্বের উপর বেস করে হচ্ছে আপনার দিনা হচ্ছে লাহোরে মুসলিম লীগ অধিবেশনে হচ্ছে এই তত্ত্বটা হচ্ছে প্রদান করেন আর কি, 1939 সালে, ঠিক আছে। 23 মার্চ, তারিখ লাগবে না, 39 মাথায় রাখলে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি হিন্দু মুসলিম আলাদা জাতি আলাদা কি লাগবে, দেশ লাগবে। এরপর লাহোর প্রস্তাব 40-এ দেওয়া হয়, দেখেন 23শে মার্চ তারিখটা লাগবে। তারপর হচ্ছে এইটাও হচ্ছে কোথায় আপনার লাহোরে, ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে আপনার এই লাহোর প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দটা বা কথাটা ছিল না, এটা হচ্ছে পাকিস্তান প্রস্তাব নামে এটা আপনার প্রমোশন পায়। এটা হচ্ছে 24 মার্চ 40-এ হচ্ছে গৃহীত হয়। লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি হত্যা, এটাও পরীক্ষায় চলে আসতে পারে, লাহোর প্রস্তাবের ভিত্তি কি ছিল আর কি, ঠিক আছে। তো এখানে বলছিল কি ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করবে, মানে একাধিক সরকার বা রাষ্ট্র গঠনের কথা বলা হয় আর কি। পরবর্তী সময়ে হচ্ছে 1946 সালে হচ্ছে দিল্লিতে হচ্ছে আইনসভা মুসলিম লীগের একটি সভায় হচ্ছে একাধিক রাষ্ট্র এইটাকে বাদ দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা বলা হয়।
ঠিক আছে, এই যে এখানে গ্যাঞ্জাম করে ফেলাইছে আর কি। ঠিক আছে, নয়তো আপনি 47 সালে স্বাধীন হয়ে যেতেন, বা আমরা স্বাধীন হয়ে যেতাম আর কি। এখানে ইয়ার কোশ্চেন আছে যেগুলো 13-14টা, এগুলো পড়লে দেখবেন চলে আসতেছে। ক্রিপস মিশন হচ্ছে 1942, এই সালটা লাগবে আপনার, তেমন কিছু লাগবে না। ঠিক আছে, আর হচ্ছে কেক, ঠিক আছে, আপনার হচ্ছে স্টেফোর্ড ক্রিপস, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার মন্ত্রী মিশন পরিকল্পনা, মাউন্ট ব্যাটন পরিকল্পনা, ঠিক আছে, জাস্ট সালগুলো পড়বেন তাহলে হবে। বুঝে গেছে? তাহলে এখানে মূলত আপনি কি করবেন, এই টপিকটার জন্য আপনি জাস্ট ইয়ার কোশ্চেন গুলো দেখবেন। আর আর হচ্ছে সালগুলা ইয়ার কোশ্চেন না থাকলেও এখানে হচ্ছে মূলত বিভিন্ন স্টোরি, এবং হচ্ছে ওই স্টোরিটা কত সালে হয়েছে, কি কানেক্টেড, জাস্ট এটা পড়লে হবে। খুবই শর্ট একটা টপিক এটা, ঠিক আছে। আর সাদিয়া আপু, আপনি শুনতে পাচ্ছেন? আমাদের একটা নোট ছিল না আপনার, ওই আপনারা করছিলেন আর কি, আপনি বা নুসরাত আপু, ওই যে এই টপিকের শুধু সালগুলা, নামটা আর সালটা মনে হয় এক পেজে একটা নোট করে নিয়ে আসছিল। একটু দেখেন তো, যদি পান একটু আমাদের গ্রুপে দিয়ে দিয়েন, বাকিদের টাইম সেভ হবে আর কি। আর আপনারা নোটটা করে ফেলতে পারেন, এখানে অ্যাকচুয়ালি খুবই ছোট, আপনাদের 10-15 মিনিট টাইম দিলে নোটটা হয়ে যাবে আর কি। ওকে, আসেন আমাদের লাস্ট টপিক। আসলে এই মুক্তিযুদ্ধের টপিকটা না আমরা এত পড়ছি ছোটবেলা থেকে, এত পড়ছি স্কুল কলেজে, মানে এটা আসলে মানে অ্যাকচুয়ালি আপনাকে নতুন করে পড়ার মতো কিছু নাই, মুখস্থ করার মতো অনেক কিছু আছে, হয়তো মনে থাকে না, কিন্তু আমরা কম বেশি সবই জানি, আর কোনটা যে আসবে এটা আমরা জানি না। অ্যাকচুয়ালি আজকের টপিকটাতে আমরা এটাই আলোচনা করবো যে কি পড়বেন কি পড়বেন না, কি পড়ার প্রয়োজন নাই, এইতেই হচ্ছে দেখবেন হচ্ছে আপনার কমন চলে আসবে। তার আগে বলি, ওই যে আপনাদেরকে ওই যে প্রাচীন যুগ থেকে যা পড়ার প্রয়োজন ছিল আর কি, ঠিক আছে, ওই যে প্রাচীন বাংলা, তো এইখান থেকে এই মূলত এই যে আপনার ব্যাখ্যাগুলো ভালো করে পড়বেন। ওই ব্যাখ্যাগুলো ভালো করে পড়লে আপনি দেখবেন হচ্ছে কি একদম 100% কমন পেয়ে যাচ্ছেন প্রাচীন বাংলা থেকে। রাজা রাজা টাজা, ঠিক আছে, মহারাজা ধীরাজ, বলেন তো কোন তিনজন মহারাজা ধীরাজ মনে আছে কি? গো ধর্ম আর একটা জানি কি ছিল। আবার বলেন তো। গো ধর্ম একটা খেয়াল আসতেছে না। সমাচার, গো ধর্ম সমাচার পড়িয়েছিলেন হ্যাঁ কালকে। হ্যাঁ, গো ধর্ম সমাচার। সমাজ। ঠিক আছে, তাহলে দেখেন আপনি জাস্ট এবার নামটা দেখলেই আপনার মাথায় ক্লিক করবে। এই যে ওটাও পরীক্ষা এখানে আসতে সম্ভবত আসছিল কিনা যায় না। এই দেখেন, তাহলে স্বাধীন, এই দেখেন বাংলাদেশের প্রথম স্বাধীন নবাবকে, আপনি এটা যখন পড়বেন ডিটেলসটা পড়ে ফেলবেন। তারপর চীন থেকে হচ্ছে আপনার আগমন করে কে, জাস্ট পড়ে ফেলবেন। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন পদ, এই যে দেখেন, বঙ্গভঙ্গের ফলে কোন নতুন পদের সৃষ্টি হয়েছিল, কত কোটিবার আসছে বলেন তো। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যাসো রিটেনে চলে আসছিল। এটা কত রিপিটেড কোশ্চেন দেখছেন, 42-এ আসছে, 44-এ আসছে, পাওয়ার গ্রিডে আসছে, তারপরে হচ্ছে আপনার 24 সালে রেলওয়েতে আসছে, সুন্দরবন কোল, এখন তো আর এটা নাই, এখন তো একসাথে পরীক্ষা হয়। ঠিক আছে, তাহলে এই পেট্রো বাংলার জন্য একটা ভালো পড়া দিয়েন। ঠিক আছে, আপনাদের পড়া সিস্টেমটা হবে কি জানেন, এখন মানে বিসিএসটা এখন গুছায় চলে আসছে, 25 সালের মতো এরকম বদমাইশি আর হবে না, একসাথে 5-7টা বিসিএস। ঠিক আছে, বাট গ্যাপটা কমাইতে এটা লাগছে, কিছু করার নেই। পিএসসি, আপনারা পিএসসি অনেক গালিগালাজ করেন, ঠিক আছে, কিন্তু ওই টাইম ফ্রেমটা ওরা খুব ভালো করে কন্ট্রোলে নিয়ে আসছে। ওদের সমস্যাটা হচ্ছে নন ক্যাডার। ঠিক আছে, নন ক্যাডার বিধিটা হচ্ছে ওরা চেঞ্জ করতেছে না, এটা আসলে আগের কমিশনের সমস্যা ছিল। আর এগুলো আসলে আপনি চেঞ্জ করতে পারবেন না, এগুলো আসলে সরকারের একটা ইনফ্লুয়েন্স কাজ করে, অনেক ফ্যাক্টর কাজ করে, এগুলোর জন্য মানে আসলে আপনাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এটা নিয়ে কোনো ঐক্যবদ্ধ নাই। ঠিক আছে, এনসিপিও তেমন কোনো, এনসিপি তো ঘুমায়। ঠিক আছে, যাই হোক, এখন আপনাদের পড়ার সিস্টেমটা কি হবে জানেন, চোখ বন্ধ করে প্রিলি। ঠিক আছে, এবার যাদের প্রিলি প্রিপারেশন, যারা এখানে আপনি ঠিক করবেন যে ভাই আমার কি লাগবে, আমার কি বিসিএস লাগবে নাকি হচ্ছে আমার একটা ভালো জব হইলেও আপাতত আর কি। যাদের শুধু বিসিএসই লাগবে, মানে যারা আমার মতো একটু ফ্রিক ছিলেন, এটা একটু রিস্কি হয়ে যায়, বাট স্টিল ইটস মানে লেগে থাকলে বিসিএস হবেই ভাই। আপনি 7টা-8টা বিসিএস পাবেন ভাই মিনিমাম, 7টা-8টা বিসিএস পাইলে বা 5-6টা বিসিএস পাইলে আপনি ক্যাডার হবেন না কেন, হবেন। ঠিক আছে, লেগে থাকতে হবে, বাট সাহস ধৈর্য এগুলো অনেকে কুলায় না, লেগে থাকলে হবেন ভাই, এটা না হওয়ার কিছু নাই।
ঠিক আছে? তো আপনারা যারা বিসিএস ফোকাস তারা হচ্ছে প্রিলি দেওয়া মাত্রই এখানে রেস্ট নেওয়ার কিছু নাই। 3 মাস প্রচুর পড়ছি বা 2 দিন ঘুরি, এখানে ঘুরবেন চাকরিতে রেজাল্ট হওয়ার পরে। আপনি ক্যাডার হয়ে গেছেন, এবার জয়েন করার আগ পর্যন্ত 4-5 মাস খালি ঘোরেন। এইটাই হচ্ছে আরাম। জয়েন করলেও ঘুরতে পারবেন না, জয়েন করার আগেও ঘুরে মজা পাবেন না, মাথায় স্ট্রেস কাজ করবে। প্রিলি পড়ার ঠিক পর দিনই আপনি একদম ধুমে রিটার্ন পড়া শুরু করবেন। ঠিক আছে? এবার আপনার প্রিলি খারাপ হইলেও রিটার্ন পড়বেন, ঠিক আছে? এবং প্রিলি ভালো হইলেও রিটার্ন করবেন। কেন? আমি যখন 44 প্রিলি ফেল করি, আমি ভাবছিলাম পাস করবো, আমি ভর্তি হয়ে গেছি আপনার কনফিডেন্সে রিটার্ন ব্যাচে। আজকে পড়তেছি, রেজাল্ট দিছে। আমাদের আগে রেজাল্ট পরে দিত, 1 মাসের মতো টাইম নিত, এখন তো ইনস্ট্যান্ট দিয়ে ফেলে। তো 1 মাস আমি প্রচুর পড়ছি রিটার্ন। ঠিক আছে? সব ক্লাস টাস করতাম। পড়ে কি হলো দেখ, আমি থার্ড ফোর্থ হয়ে যাচ্ছি রিটার্ন পরীক্ষায়। হুট করে দেখে আমি প্রিলি ফেল করে বসে আছি। ঠিক আছে? তো তখন তখন তো বছরের মাঝামাঝি রিটার্ন প্রিলি হবে আবার 1 বছর পরে। আমি কিন্তু রিটার্ন কন্টিনিউ রাখছে, আমি পুরা নভেম্বর পর্যন্ত রিটার্ন কন্টিনিউ রাখছে। বুঝছেন? প্রায় 5 মাস আমি রিটার্ন পড়ছে। রিটার্ন আমার পড়া মোটামুটি শেষ। শেষ মানে হচ্ছে মানে একদম মুখস্থ করি নাই, যেহেতু আমি প্রিলি ফেল করছি, বাট আমি গুছাই ফেলছে। এরপরে হচ্ছে নভেম্বর থেকে আমি প্রিলি পড়া শুরু করছি 45-এর। ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড হচ্ছি গুছিয়ে। এরপরে প্রিলি ক্র্যাক করে ফেললাম। রিটার্ন তো এবার রিটার্ন যখন পড়া শুরু করছি, আমাদের টিকাই ছিল কম, 12,000 না 11,000। রিটার্ন যখন পড়া শুরু করছি আমি মোটামুটি জানি আমার কি পড়তে হবে। এরপরে খুবই টাফ ছিল আমার জন্য রিটার্ন জানাটা, কারণ আমার কোনো মেন্টর ছিল না। আপনাদেরকে ভাই আমি সব বলে দেই, আমি এগুলা বুঝতে অনেক কঠিন, টাফ হয়েছে, কারণ কেউ আপনাকে এত ভালো গাইডলাইন দিবে না। সমস্যা হবে গাইডলাইনে, বুঝছেন? আপনার যদি গাইডলাইন থাকে, আপনার যদি বই থাকে, আপনার আর কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো এই যে দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রিলি দেওয়ার পরপরই নেক্সট 4 মান্থ শুধু রিটার্ন পড়বেন। রিটার্ন পড়লে প্রিলি অটোমেটিক অনেক কিছু পড়া হয়ে যাবে। এগুলা আমি একটা সেমিনার করবো, দেখবেন। এরপরে ঠিক 4 মাস, এখন জানুয়ারি চলে, আপনি ঠিক মে থেকে আবার প্রিলি পড়া শুরু করেন। মে থেকে আপনি যদি মে থেকে প্রিলি বা জুন থেকেও যদি আপনি প্রিলি পড়া শুরু করেন, জুন থেকে অ্যাটলিস্ট নেক্সট পরীক্ষা হবে জানুয়ারিতে, আপনি 7 মাসে প্রিলি ভাজা ভাজা করে ফেলতে পারবেন যদি আপনি জান দিয়ে পড়েন। বুঝছেন? তো এখন পড়াটা এমনি পড়তে হবে, কেন জানেন? কারণ 51-এর আবার সেম কাহিনী হবে। 51-এর প্রিলি হওয়ার 3 মাস পরে রিটার্ন হয়ে যাবে, তখন আর রিটার্ন পড়ার সুযোগ পাবেন না। এখন বিসিএস এর গেমটা হচ্ছে প্রিলি রিটার্ন একসাথে পড়তে হবে। বুঝতে পারছেন? আর নয়তো আপনি ক্র্যাক করতে পারবেন না, কারণ রিটার্নের টাইম পাবেন না আপনি। আর ভাইবা তো টাইম পাবেনই না। রিটার্ন রেজাল্ট দেওয়ার দেখবেন 1 সপ্তাহের মধ্যে ভাইবা শুরু হয়ে যাচ্ছে। 1 বছর শেষ করতে হবে। সো এই যে এটাও আগে থেকে খোঁজ খবর রাখবেন, ভাইবাতে কি আসে হ্যান তেন। আমি ভাইবার বই কিনে রাখতাম 1 বছর আগে ভাইবার। বুঝছেন? জাস্ট কি কি আসে দেখে রাখতাম আর কি, হয়তো পড়ি নাই, দেখে রাখতাম আর কি। বুঝছেন? এখন আসলে আপনাদের একটা সুবিধা হয়েছে, কম্পিটিশন কমবে, যত রেগুলার পরীক্ষা হবে তত কম্পিটিশন করবে, জট কম থাকবে আর কি। আর আরেকটা টাফ হচ্ছে কি, প্রচুর পড়তে হবে, এখন একই সাথে সব পড়তে হবে। আর আপনি তো খালি রিটার্ন পড়লে হবে না। হুট করে যদি বাংলাদেশ ব্যাংকের ডেট দিয়ে ফেলে, আপনি তো আবার বাংলা রিটার্নও পড়া লাগবে, বাংলাদেশ ব্যাংকের জন্য পড়া লাগবে, ঠিক না? আবার পেট্রো বাংলার ডেট দিলে পেট্রো বাংলার জন্য পড়া লাগবে। কিন্তু আপনাদের একটা ভালো ব্যাপার হচ্ছে সামনে নির্বাচন, এইগুলা সার্কুলার এখন আসবে না, এখন সার্কুলার আসবে জুনের পরে, সার্কুলার আসবে। ঠিক আছে? তো আপনি খুবই স্টিল মোডে হচ্ছে এখন কি করবেন, রিটেন প্রিপারেশন নিয়ে ফেলবেন। আর যারা টিকে যাবেন, আপনাদের জন্য বড় একটা সুযোগ হচ্ছে জব পাওয়ার। 50 কেন জানেন? কারণ এই 45, ঠিক আছে, এটা রেজাল্ট তো মাত্র হইলো। 46, 47, ঠিক আছে, তারপর 49, তারপর 48, 50, এটা হয়েছে খুবই কম সময়ের মধ্যে না? 1, 2, 3, 4, 5টা বিসিএস হয়ে গেছে 1 বছরের মধ্যে। আপনাদের সুবিধাটা কি জানেন? এই 50 ভাইবা আসতে আসতে এখানে প্রায় 50% জব হয়ে যাবে, সবার জব হয়ে যাবে। যেমন আমি 46 ভাইবা দিলাম না, 47 ভাইবা দিব না, 49 দিব না, 48 দিব না, 50 দিব না, ঠিক আছে? অনেকে হচ্ছে এগুলোতে জব পায়া আপনার 50 জয়েন করবে না, তখন আপনি দেখবেন অনেক সুবিধা। সবচেয়ে ভালো সুবিধা 47-এ যারা ভাইবা, 47-এ ভাইবা দিলেই, একটু ভালো ভাইবা দিলে ক্যাডার। এই যে, কারণ একই টাইম অনেকগুলো হওয়াতে পোলাপান আগেই ঢুকে গেছে। কারণ আমি তো আর 47 ভাইবা দিব না, এরকম অনেকে আছে 47 ভাইবা দিবে না। যারা 46 টিকবে তারা 47 ভাইবা দিবে না। তাহলে 47 অ্যাকচুয়ালি আপনি রিটেন পাস করতে পারলে হবে, একটা নন ক্যাডার আপনি পেয়ে যাবেন। আর ভালো ভাইবা মানে ক্যাডার, এগুলো বুঝতে হবে, ঠিক আছে? আহ, আমি অনেক কথাবার্তা বলি না আপনাদেরকে। দেখ, আসলে কথা না বইলা পড়ায় লাভ নেই, কারণ পড়তে তো সবাই পারে। আপনি বাসে পড়ে ফেলতে পারবেন, না পড়ার পারার কিছু নেই।
সিস্টেম গুলো বুঝতে হবে, লস খাবেন ভাই না। কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, ওটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন না। 50 রিটেনটা হচ্ছে এপ্রিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, রিটার্ন হয়ে যাবে তো, ডেট ওয়াইজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এই যে আপনার পিলি পিছাচ্ছে না তো। আর এটা হচ্ছে সবাই চায়, রাজনৈতিক দলগুলো চায় যে বিসিএস টাইমলি হয়ে যাক, ঠিক আছে। আর এখন তো আপনার এই আন্দোলন হয়েছে পরীক্ষা নিয়ে, এগুলো থেকে হাত দিবেন একদম অ্যাপ্রোপ্রিয়েটলি হবে, ঠিক আছে। এখন জাস্ট এই উল্টাপাল্টা ছোট করে পরীক্ষাগুলোতে যে করাপশন হচ্ছে এটা বন্ধ করতে হবে আর কি। যাই হোক, দেখেন এগুলো একটু নিজেরা পড়বেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি কি পড়বেন। দেখেন বাংলা বিভক্তি জাস্ট এখানে পড়বেন। প্রথমে আপনি দেখবেন যে এই পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি রিটেনের জন্য লাগে, এটা পিডির জন্য লাগবে না, তাও একবার দেখবেন আর কি। যেমন ধরুন হচ্ছে আপনার হচ্ছেন 1947 সালে আপনার পাকিস্তানের বাঙালি ছিল 56.4, উর্দু ভাষী ছিল 3.37, এটা রিটেন আমাদের লাগে, এটা একটা কোশ্চেন আসে আর কি, যে পাকিস্তান থেকে আপনার আপনার কি বলে এটাকে বৈষম্য গুলো নিয়ে একটা কোশ্চেন আসে, তখন এগুলো আমাদের দিতে হয়, ঠিক আছে। কি দিতে হয় দেখেন তো, যে আমাদের হচ্ছে আপনার এত পার্সেন্ট বাঙালি থাকার পরেও বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করে নাই। তারপর হচ্ছে আপনার 8 জনের মধ্যে মাত্র একজন বাঙালি স্বার্থে ছিল, রাষ্ট্রপতি 4 জনের সবাই ছিল অবাঙালি, এরকম করে আমরা অনেকগুলো একটা চার্ট পড়া লাগবে আপনাকে, ঠিক আছে। আপনারা মূলত পরীক্ষা আসবে হচ্ছে এই চার্টটা, সেকেন্ড চার্টটা থেকে, ঠিক আছে। সেকেন্ড চার্টটা হচ্ছে আমরা যে দেখি, যখন সরকার ভাগ করা হয় আর কি, তখন হচ্ছে পাকিস্তানের গভর্নর জেনারেল করা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাকে, ঠিক আছে। এবং হচ্ছে আপনার উনি হচ্ছেন গভর্নর জেনারেল, ঠিক আছে। এরপরে প্রধানমন্ত্রী করা হচ্ছে কি কায়েদ মিল্লাত লিয়াকত আলী খান, লিয়াকত আলী খান পড়লে হবে আর কি, ঠিক আছে। তারপর মুখ্যমন্ত্রী করা পূর্ব বাংলা, আমরা কিন্তু পশ্চিম বাংলাটা পড়ি না। আচ্ছা একটু দেখে, এটা একটু অনেক কনফিউজ হয়ে যান, একটু মনোযোগ দেন। একটু ওই যেহেতু পাকিস্তান, দুই পাকিস্তানের ফরম্যাটে টাফ, একটু মাথায় রাখবেন। ফরম্যাটটা হচ্ছে এরকম, খুবই ইজি। প্রথমে একজন থাকে হচ্ছে গভর্নর জেনারেল, জেনারেল মানে তো বুঝেন প্রধান আর কি, তাহলে গভর্নর জেনারেল। তার নিচে থাকে হচ্ছে প্রাইম মিনিস্টার, পিএম, ঠিক আছে। এই পিএম এর নিচে থাকে হচ্ছে প্রদেশ, প্রদেশ, ঠিক আছে। তাহলে প্রদেশ একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, ঠিক আছে, একটা হচ্ছে ইপি, একটা হচ্ছে ডাব্লিউপি, ওয়েস্ট পাকিস্তান। এখানে প্রথমে থাকে হচ্ছে গভর্নর, প্রাদেশিক গভর্নর, ঠিক আছে। তাহলে প্রাদেশিক গভর্নর, আরেকজন থাকে হচ্ছে কি চিফ মিনিস্টার, এইখানেও থাকবে একজন প্রাদেশিক গভর্নর, একজন চিফ মিনিস্টার সিএম থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে ফরম্যাট, পয়েন্টটা বোঝেন। তাহলে প্রথমে থাকবে গভর্নর জেনারেল, তিনি থাকবে এই দুই পাকিস্তানেরই প্রধান, মানে উনি দুইটা পাকিস্তানেরই প্রধান, ওনার উপরে কেউ নাই, মানে বর্তমানে রাষ্ট্রপতির মতো আর কি। এরপরে থাকবে প্রাইম মিনিস্টার, পিএম, উনি দুই পাকিস্তানের পিএম, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সেন্ট্রাল। আর এরপর আসেন দুইটা প্রদেশ আছে, তার নিচে থাকবে হচ্ছে প্রাদেশিক গভর্নর, পূর্ব পাকিস্তানের জন্য একটা, প্রাদেশিক গভর্নর পশ্চিম পাকিস্তানের জন্য একটা। এরপরে থাকবে আপনার সিএম, পশ্চিম পাকিস্তানের জন্য একটা, পূর্ব পাকিস্তানের জন্য একটা। তাহলে প্রাদেশিক গভর্নর মানে প্রাদেশিক রাষ্ট্রপতি, প্রাদেশিক সেন্ট্রাল মিনিস্টার মানে হচ্ছে প্রাদেশিক প্রধানমন্ত্রী, জাস্ট মনে রাখার সুবিধার জন্য। ব্যাপারটা বুঝছেন, ফরমেশনটা বুঝছেন? একটু জানান আমাকে ভাই। জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, এই ফরমেশনটা হচ্ছে অনেকে বোঝে না, এই জন্য পড়তে পারে না। এখানে গভর্নর জেনারেলের মধ্যে প্যাচ করে ফেলে, সবসময় মাথায় রাখবেন গভর্নর জেনারেল মানে সবার প্রধান। আর সাধারণ গভর্নর বলতে অর্থাৎ প্রাদেশিক গভর্নর বলতে বোঝানো হচ্ছে প্রাদেশিক প্রদেশের গভর্নরকে, একটা ছোট প্রদেশের গভর্নর আর কি। তাহলে গভর্নর থাকে দুইটা, সিএম থাকে বা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী থাকে দুইজন, ওরা থাকে প্রদেশে প্রদেশে, ঠিক আছে। এটা অনেকের ধরন হচ্ছে বাংলাদেশের মতো, ঠিক আছে। বাংলাদেশের ধরন হচ্ছে ধরেন ওই যে, আচ্ছা এত বোঝানো লাগবে না, আশা করি বুঝছেন, ঠিক আছে। তাহলে দেখেন এইবার এটা আমরা পড়ি, তাহলে এখানে কিন্তু আপনার এই যে গভর্নর জেনারেল এবং প্রাইম মিনিস্টার দিছে, এরপরে শুধু পূর্ব বাংলা গুলো দিছে, পশ্চিম বাংলা গুলো দেয় নাই, ঠিক আছে। সরি, পশ্চিম পাকিস্তান গুলো দেয় নাই, ঠিক আছে। কেন দেয় নাই এগুলো তো আমি পড়বো না, ওগুলো তো পাকিস্তান পড়বে এখন, ওইটা পাকিস্তানের হিস্ট্রি, আমরা আমাদের হিস্ট্রিটা পড়বো আর কি, ঠিক আছে। মানে এখানে আরো দুজন দেওয়া বাকি আছে, এটা পড়া লাগবে না আপনার, ঠিক আছে। এই জন্য হচ্ছে অনেকে আমরা বুঝি না, বইগুলো থাকলে ক্লিয়ার করে দেয় না, ক্লাসেও স্যাররা ক্লিয়ার করে না। দেখেন
তাহলে একদম দেশ ভাগ হওয়ার সাথে সাথে 47 সালে আমার পূর্ব বাংলার জন্য মুখ্যমন্ত্রী দিচ্ছে হচ্ছে নাজিমুদ্দিনকে, আর গভর্নর নিয়োগ করছে হচ্ছে ফ্রেডরিক চার্লস বোর্ন বড় হয় আর কি, ঠিক আছে। এখন দেখেন আপনার এই সিস্টেমটা হচ্ছে মুখ্যমন্ত্রীর উপরে গভর্নরকে দেওয়ার সিস্টেম আর কি, মানে গভর্নর জেনারেল, তারপর প্রধানমন্ত্রী, এরপর হচ্ছে মুখ্যমন্ত্রী, এরপর সরি এরপর গভর্নর, এরপর মুখ্যমন্ত্রী। এখন একটু উল্টাপাল্টা করে দিচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর ভাষা আন্দোলনের সময় দেখেন, ভাষা আন্দোলনের সময় কি হচ্ছে ভাই, গভর্নর জেনারেল হচ্ছে গোলাম মালিক মোহাম্মদ, মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, ওই যে খাজা নাজিমুদ্দিন, ঠিক আছে। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে নুরুল আমিন, পশ্চিম পূর্ব বাংলার গভর্নর হচ্ছে ফিরোজ খান নূন। তো এটা আমি কিভাবে পড়বো, খুব ইজি। দেখেন তো নামের মধ্যে উল্টা পাল্টা না, মালিক গোলাম, মালিক মানে তো ভাই মালিক, আর গোলাম মানে হচ্ছে যে হচ্ছে মালিকের আন্ডারে কাজ করে, তাহলে মালিক কেমনে গোলাম হবে, কিন্তু নামের মধ্যে গ্যাঞ্জাম আছে। তাহলে গভর্নর জেনারেল হচ্ছে কি মালিক গোলাম, প্রধানমন্ত্রী হচ্ছে খাজা নাজিমুদ্দিন, ঠিক আছে, প্রধানমন্ত্রী হচ্ছে খাজা নাজিমুদ্দিন, প্রধানমন্ত্রী হচ্ছে খাজা নাজিমুদ্দিন, ঠিক আছে। এই যে দেখেন, আবার মুখ্যমন্ত্রী ছিল 47-এ, মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন, ঠিক আছে। তো তখন হচ্ছে আন্দোলন হইলো, ভাষা আন্দোলন নিয়ে। তো খাজা নাজিমুদ্দিন বলছে, ভাই বাবারা, তোমরা তো আমার ছেলের মতো, এখন আমার তো অত পাওয়ার নাই যে আমি সেন্ট্রালে গিয়ে সব চেঞ্জ করে ফেলবো। আমি যদি কোনোদিন সেন্ট্রালে যাই, ঠিক আছে, তাইলে হচ্ছে আমি দেখবো তোমাদের ভাষাটাকে রাষ্ট্রভাষা করার ব্যাপারটা দেখবো আর কি। এরকম মাথায় হাত টাত বুলাই দিছে। কিন্তু পরবর্তীতে উনি হচ্ছেন একদম সেন্ট্রালে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যায়, ওনার অনেক পাওয়ার, কিন্তু এরপরে উনি ওই ওনার কথা রাখে নাই, বেমানি করছে। এই জন্য ভাষা আন্দোলন তীব্র হয়ে গেছে আর কি, ঠিক আছে। তাহলে দেখেন, কিছু বলবেন? আচ্ছা, তাহলে দেখেন, তাহলে মালিক গোলাম নাজিম উদ্দিন, মনে থাকবে না, মালিক গোলাম নাজিম উদ্দিন, মালিক গোলাম নাজিম, ঠিক আছে, মালিক গোলাম নাজিম। আর গভর্নর হচ্ছে দেখেন, ঠিক আছে, আগে গভর্নর পড়বেন পরে মুখ্যমন্ত্রী পড়বেন, তাহলে হচ্ছে ফিরোজ খান নূর। তাহলে ফিরোজ নুন খায়, ঠিক না, নামটা কেমন না, ফিরোজ খান নুন, মানে ফিরোজ কি খায়, নুন খায় আর কি, লবণ খায়। তাহলে নুন নুরুল পড়তে পারেন, ঠিক আছে, ঠিক আছে, নুন নুরুল, নুল নুরুল, অথবা খান নুরুল, খান নুরুল, ফিরোজ খান নুন নুরুল আমিন, ফিরোজ খান নুন নুরুল আমিন, ফিরোজ খান নুন নুরুল আমিন, এগুলো একটু পরীক্ষা আসে। ভাষা আন্দোলনের সময় কে কোথায় ছিল আর কি, কেমন, এটা পড়বেন। তাহলে দেখেন আপনার আন্দোলনের সূচনা হায়দ্রাবাদে, এগুলো একটু পড়বেন আর কি, দুইখানে কাজে লাগে, প্রচুর পীড়িত তো বেশি লাগে না, এটা পড়বেন। আপনার হচ্ছে হায়দ্রাবাদে হচ্ছে একটা প্রোগ্রামে হচ্ছে আপনার মুসলিম লীগ নেতা খালিকুজ্জামান বলে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। পরবর্তী জুলাইতে বলে হচ্ছে আপনার আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমদ উর্দু ভাষার পক্ষে মতামত দেন। এটার এগেনস্টে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে কি আমাদের ভাষা সমস্যা নামে একটা প্রবন্ধ লিখে আর কি, ঠিক আছে। 2 সেপ্টেম্বর 1947 সালে হচ্ছে আপনার তমুদ্দুন মজলিস নামে একটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। আর 47-এ হচ্ছে শিক্ষা সম্মেলনে লাগবে এটা আমাদের, ঠিক আছে। ওরা 6 ডিসেম্বর 47-এ হচ্ছে আপনার কি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম হচ্ছে কি আপনার পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা করার দাবি তোলা হয়। তমুদ্দুন মজলিসের পরীক্ষা আসে ভাই, রিটেনও আসে। এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটা পরীক্ষায় আসতে পারে। এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এটা একটা কালচারাল ইনস্টিটিউশন, কেমন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ মানে হচ্ছে প্রিন্সিপাল, তখন চেয়ারম্যান কে মানে ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আগে ডিপার্টমেন্টের প্রধানকে চেয়ারম্যান বলা হয় না, তখন বলা হয় প্রিন্সিপাল আর কি, সেই হিসেবে অধ্যক্ষ বলা হচ্ছে কাশিমকে। উনি ফিজিক্সে, ওনাকে নিয়ে পড়া লাগে, অনেক পড়া লাগে বিজ্ঞানে। প্রকাশ করে হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটা প্রকাশ করেন। আর পুস্তিকার লেখক হচ্ছে 3 জন, অধ্যাপক আবুল কাশেম, কাজী মোতাহার হোসেন এবং আবুল মনসুর আহমদ। আদু ভাই কে লিখছে, আদু ভাই, আয়না, মনসুর আবুল মনসুর আহমেদ, ঠিক আছে। তাহলে দেখেন এই যে আবুল কাশেম, তাহলে আবুল কাশেম কাজী মোতাহার, আবুল কাশেম কাজী মোতাহার আবুল মনসুর, কেমন। ওনার ওয়াইফ, এই যে আবুল কাশেমের ওয়াইফ, ওনার ওয়াইফ, তারপর হচ্ছে ওনার ওনার বোন, ঠিক আছে, ওনার ভাইয়ের বউ, ঠিক আছে, ওনার মানে এই তমুদ্দুন মজলিসে আপনার ছেলেরা যেভাবে কন্ট্রিবিউশন রাখছে, ওনার ফ্যামিলি মেম্বাররা কন্ট্রিবিউশন রাখছে, ওদের নামগুলো রিটেনে পড়া লাগে। রিটেনে ভাই পড়া প্রচুর, বুঝছেন। প্রিলিতে আসলে পড়া সহজ, 2টা বই পড়লে প্রিলি পাস করে ফেলতে পারবেন। রিটেনে যে কি পড়া, মানে আমার আমার খুব টাফ লাগে রিটেনটাকে। আপনাদের মনে হয় প্রিলি টাফ লাগতে পারে, আসলে যা যে টাফ লাগে, কারণ আপনি 2-1বার প্রিলি পাস করে গেলে আপনার প্রিলি প্রিলি মনে হবে না, একই পড়া। আর রিটেনটা হচ্ছে আপনি যতবার রিটেন দেন ততবার পড়া,
বুঝছেন, বিরক্তিকর। আর রিটেনের পরে ভুলে যাই ভাই, কারণ হচ্ছে রিটেন তো মানে ভাস্ট বড় বড় কোশ্চেন মুখস্থ করা লাগে 20 নাম্বারের। যাই হোক, দেখেন আপনার আন্দোলনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ, এখান থেকে 45 একটা আসছে, আমি দাগাই নাই ওইটা নিয়ে পরে যে মারামারি। ঠিক আছে, দেখেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হচ্ছে অক্টোবর 47-এ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হচ্ছে অক্টোবর 47 অক্টোবরের। ঠিক আছে, এটা হচ্ছে অধ্যাপক নুরুল হক ভূঁইয়া, নামগুলো মুখস্থ করতে হবে ভাই, নুরুল হক ভূঁইয়া। ঠিক আছে, আর এরপর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বার গঠন করা হচ্ছে আপনার 1948 সালের 2 মার্চ, শামসুল আলম। ঠিক আছে, শামসুল আলম। তারপর হচ্ছে আপনার আপনার হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 11 মার্চ 50, 11 মার্চ কি দিবস ছিল বলেন তো 50 সালে? কি দিবস ছিল? স্বাধীনতা দিবস। 11 মার্চ ভাষা দিবস, ভাষা দিবস। ঠিক আছে, ওই ভাষা দিবস পালন করতে 52 সাল আগ পর্যন্ত আমাদের মাতৃভাষা দিবস ছিল 11 মার্চ। ঠিক আছে, পরে 21 ফেব্রুয়ারি করা হয়েছে। ঠিক আছে, আর আব্দুল মতিনের নাম কি ছিল বলেন তো, কি নামে ভাষা পরিচিত? ভাষা মতিন। ওনার নাম ছিল ভাষা মতিন, মানে উনি এত বেশি মানে জান দিয়ে ফেলবে টাইপ অবস্থা আর কি ভাষার জন্য, তো উনি এত বেশি ডেসপারেট ছিল আর কি, কোনোভাবেই কিছু মারবে না, মানে ভাষা বাংলা লাগবে, নামই হয়ে গেছে ভাষা মতিন। ঠিক আছে, তাহলে দেখেন এরপর হচ্ছে এটা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ। যদি সর্বদলীয় বলে এটা 31 জানুয়ারি 52, সর্বদলীয় বললে। ঠিক আছে, আর কেন্দ্রীয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় বললে 50 ভাই। ঠিক আছে, একটু প্যাচ লেগা যায়। তাহলে প্রথমবার গঠন করে 47-এ, ঢাকা বিশ্ববিদ্যালয় বললে 50-এ, সর্বদলীয় বললে 52-তে। কেমন? আর সর্বদলীয়টা আহ্বায়ক থাকে হচ্ছে কাজী গোলাম মাহবুব, কাজী গোলাম মাহবুব। এই মাহবুব নামটা অনেকবার পাবেন, মানে মুক্তিযুদ্ধ পর্যন্ত মাহবুব নামটা অনেকবার পাবেন। ওকে, তারপর দেখেন আপনার হচ্ছে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়, সভাপতি ছিল মাওলানা আকরাম খান, মাওলানা আকরাম খান গঠন করা হয়। তারপর হচ্ছে বাংলা, আপনার এটা হচ্ছে বাংলা হরফে হচ্ছে আরবি ভাষা। ঠিক আছে, বাংলা হরফে হচ্ছে আরবি ভাষা লেখার প্রচলন করা হয়। কমিটির উদ্দেশ্য হচ্ছে এটা দেখেন, মানে আরবি হরফে বাংলা ভাষা, এটা কোনো কথা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কমিটির তীব্র প্রতিবাদ করেন। মানে ইগো খুবই খারাপ জিনিস, বলছেন, ইগো দেখাবেন না, পুরা মানে সব তছনছ হয়ে যাবে। উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেওয়া হচ্ছে আপনার 21 মার্চ 1948 সালে। আপনার রেসকোর্স ময়দানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না, আপনারা তো জানেন। ঠিক আছে, পরে ঢাবির কার্জন হলে হচ্ছে সেম বক্তব্য দেন 24 মার্চ। এগুলো মূলত রিটেনের জন্য লাগবে, তাও এটা পড়তে পারেন যে কত তারিখে হচ্ছে জিন্না ঢাবির কার্জন হলে ঘোষণা দেন আর কি। তারপর হচ্ছে আপনার 18 নভেম্বর হচ্ছে আপনার ঢাকায় লিয়াকত আলী খান সেম ঘোষণা দেন। 26 জানুয়ারি 52-তে হচ্ছে আপনার পাকিস্তান অ্যাসেম্বলিতে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর হচ্ছে আপনার 27 জানুয়ারি 52-তে হচ্ছে পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের ঘোষণা দেন। পল্টন ময়দান আগে, আমরা তো রাজনীতি দেখছি অনেক আগে, কিন্তু অত বুঝতাম না তখন, আমরা দেখতাম বিএনপি হচ্ছে পল্টন ময়দান ছিল, বিএনপি সব মানে সমাবেশ করতো পল্টন ময়দানে, আওয়ামী লীগ করতে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এটা মনে হয় 2001 থেকে 5-এ, তখন আমরা ছোট ছিলাম তো অত ভালো করে বুঝতাম না। আমরা আসলে মানে আপনারা তো হয়তো আরো পরে বুঝছেন রাজনীতি, আমরা তো রাজনীতি আসলে অত ভালো করে বুঝার পর পরে এবারে ধর ইউনিভার্সিটি ওঠা বা কলেজ ওঠা পর থেকে, আর ওই যে মাল্টি পার্টি পলিটিক্যাল পার্টি ডেমোক্রেসিটা দেখি নাই আর কি। এটা একটা বড় সমস্যা, মানে একটা প্রজন্ম আপনার বহুমাত্রিক রাজনৈতিক দলের ডেমোক্রেসিটা দেখার সুযোগ পায় না এখনো, এটা কিন্তু একটা বড় স্যাডনেস। যাই হোক, আশা করি আমাদের আবার ফিরে আসছি ট্র্যাকে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি সমূহ হচ্ছে দেখেন, আপনার প্রথমে হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। তারপর এইটা পরীক্ষা আসে দেখেন 23 ফেব্রুয়ারি 1948 সালে কুমিল্লা থেকে নির্বাচিত কংগ্রেস এমপি ধীরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, ধীরেন্দ্রনাথ দত্ত, নামটা পাবেন ধীরেন্দ্রনাথ দত্ত। উনি হচ্ছেন গণপরিষদে উর্দু ভাষার পাশাপাশি বাংলা করার দাবি করেন। ঠিক আছে, এটা একটু পড়বেন, এখানে একটা ভুল ডেটা আপনার হচ্ছেন আসে, যে বাংলাকে প্রথম রাষ্ট্রভাষা করার দাবি করে হচ্ছে কে, ধীরেন্দ্রনাথ দত্ত। কেমন? এটা একটা মিস ইনফরমেশন, যে আপনার উনি মূলত হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে না, উনি হচ্ছেন গণপরিষদ, মানে যেখানে হচ্ছে আমরা অ্যাসেম্বলি বসতেছে আর কি, সেখানে হচ্ছে বাংলায় কথা বলা যেত না,
ঠিক আছে? তো উনি সেটাকে বাংলা মানে ওইটার ভাষা বাংলা করার দাবি করেন। এটাও কিন্তু আপনার বড় রেসপেক্টের ব্যাপার আর কি, ঠিক আছে? এটা আমাদের জন্য একটা রেসপেক্টফুল ব্যাপার, এমন না যে আপনার ওইটাই ভালো লাগবে। তাহলে এটা হচ্ছে কবে ভাই? 23 ফেব্রুয়ারি। তাই 23 এই তারিখটা ইটসেলফ মানে আপনি অনেকবার পাবেন, বুঝছেন? মানে কিছু কিছু তারিখ খুব রিপিট হয় এখানে। ইতিহাসে একটা মজার ব্যাপার আর কি, মেমোরি রিক্রিয়েশনের মতো, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার 11 মার্চ 1948 সাল, এটা হচ্ছে আপনার ধর্মঘট পালন করে আর কি, ঠিক আছে? ভাষা সংগ্রামের নতুন কমিটি গঠন করা হয়, অনেকজন গ্রেপ্তারও করা হয়, ঠিক আছে? তারপর 1954 সালে যুক্তফ্রন্টের প্রথম দাবি ছিল রাষ্ট্রভাষা। তাহলে এখন 1948 সালে হচ্ছে দেখেন, 1948 সালের 11 মার্চ আপনার হচ্ছেন অধ্যাপক আবুল কাশেম বাংলা ভাষার দাবি দিবস ঘোষণা করেন, ঠিক আছে? আপনার তো এই যে এরপর থেকে হচ্ছে ভাষা দিবস পালন করে 11ই মার্চ। ওকে, এই যে দেখেন, এই যে রিটেনে কি কোশ্চেন আসবে জানেন? এখন যেহেতু কোশ্চেন একটু চেঞ্জ আসতেছে, আপনার হচ্ছে রিটেনে কোশ্চেন আসবে হচ্ছে এরকম, যে ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলো বর্ণনা করেন, বুঝছেন? আপনি যদি পর্যায়টা ফিল করতে না পারেন তখন হচ্ছে আপনি পারবেন না। এখন এই পর্যায় মানে আবার এরকমই দেওয়া লাগবে এমন না, আপনার ব্যাপারটা অনুধাবন করতে হবে, ঠিক আছে? যেমন ধরুন হচ্ছে আপনার একদম ফাইটিং চলে 47 থেকে 50 পর্যন্ত, না 48 পর্যন্ত বলা যায় আর কি। মানে ফাইটিং চলে হচ্ছে 47 48 সাল পর্যন্ত, প্রচুর ফাইটিং চলে। 47-এ ও এটা বলে, ও এটা বলে, ও লেখে, ও লেখে, মানে একটা একটা মানে একটা উত্তেজনা বিরাজ করছিল আর কি। দেশ স্বাধীন হয়ে গেছে 47 সালে, এখনই আমাদের অ্যাচিভ করতে হবে, একটা কি উত্তেজনা, চাপা উত্তেজনা চলে, ঠিক আছে? এবং সেটা 48 49 একদম মোটামুটি মোটামুটি মাইল্ড হয়ে যায় আর কি, ঠিক আছে? পরে আবার যখন গ্যাঞ্জামটা লাগে হচ্ছে 52 সালের দিকে, ঠিক আছে? 52 সালে তার মানে হচ্ছে প্রথম পর্যায়ে, এটা হচ্ছে সমাপ্তি পর্যায়ে। মাঝখানে 2-1 বছর কিন্তু অত বেশি কি হাইপ ছিল না, এটা নিয়ে কোনো মাথাও ঘামায় না, কিন্তু তেমন কিছু বলতেছিল না, ঠিক আছে? দেখেন 31 জানুয়ারি 52-তে হচ্ছে মাহবুবুল আলমকে, গোলাম মাহবুবকে হচ্ছে আহ্বায়ক করে আপনার সভাপতি রাষ্ট্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় আর কি। তারপর 21শে ফেব্রুয়ারি হচ্ছে হরতাল ডাকা হয়। 21শে ফেব্রুয়ারি ছিল বাজেট অধিবেশন। পূর্ব পাকিস্তানে মানে আমাদের বাজেট অধিবেশন ছিল, তখন অধিবেশন কোথায় হইতো বলেন তো? কোথায় কোথায়? জগন্নাথ হলে। জগন্নাথ হলে। গতকালকে একটা ছবি ভাইরাল হয়েছে জগন্নাথ হলে, না? অনেক কালারফুল পূজা ফেস্টিভ্যাল হচ্ছে আর কি। তাহলে দেখেন ছবিটা সুন্দর ছিল, কিন্তু কালারফুল লাগছিল। যাই হোক, দেখেন ওই জগন্নাথ হলের অডিটোরিয়ামে, তখন তো আর আমাদের পার্লামেন্ট ছিল না, এত বড় জায়গা ছিল না, তো কোথায় অধিবেশন বসবে? তখন ওই জগন্নাথ হলে একটা অডিটোরিয়াম ছিল, সেই অডিটোরিয়ামে হচ্ছে আপনার অধিবেশন বসতো আর কি। তো এই 21 তারিখে যেহেতু হচ্ছে আপনার বাজেট ছিল, তো পশ্চিম পাকিস্তান থেকে অনেক নেতাকর্মীরা আসছে, তারপর আপনার এরপরে হচ্ছে আপনার অনেক মিডিয়া আসছে, ইন্টারন্যাশনাল মিডিয়া আসছে, কভার করবে না? এই তখন হচ্ছে সেই দিনটাকে হরতাল, মানে 21শে ফেব্রুয়ারি কেন হয়, 21শে ফেব্রুয়ারি কেন 22শে ফেব্রুয়ারি না? এটা পরীক্ষায় আসতে পারে, ভাইভাতে আসতে পারে আর কি, ঠিক আছে? ওই দিন হচ্ছে আপনার বাজেট অধিবেশন ছিল আর কি, ঠিক আছে? পরে হচ্ছে ওই দিন হরতাল ডাকে, যাতে করে হচ্ছে এটা একটা কি হয়, একটা মানুষজন বোঝে আর কি দেশে কিছু একটা হচ্ছে। তো ইন্টারন্যাশনালি একটা বা আপনার নিউজ টিউজ হয় আর কি। তাহলে 20 ফেব্রুয়ারি হচ্ছে আপনার জরুরি অবস্থা ঘোষণা করে 21 ফেব্রুয়ারি থেকে। তারপর আপনার হচ্ছে আবুল কাশেমের সভাপতিত্বে হচ্ছে সবাই রাষ্ট্র সংগ্রাম পরিষদের বৈঠক 21 ফেব্রুয়ারি 144 দ্বারা ভাঙার কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং 21শে ফেব্রুয়ারি 8 ফাল্গুন হচ্ছে আপনাকে 1358, ইংলিশটা তো পারবেন, বাংলাটা পড়বেন ভালো করে, ঠিক আছে? তারপর হচ্ছে চুড়িদার ভাঙার গাজীউল হকের সভাপতিত্বে, এ তো মনে রাখা ইজি না। গাজী মানে কি? যুদ্ধ করে মারা যায় নাকি বেঁচে থাকে? বেঁচে থাকে। বেঁচে থাকে, ঠিক না? তাহলে দেখেন, এই যে দেখেন, এই যে গাজীগুলো তার মানে যুদ্ধ করছে, এইভাবে নামটা এইভাবে মনে রাখতে পারেন আপনি, ঠিক আছে? এখানে হচ্ছে কে কে মারা গেছে আপনারা পারবেন। তারপর হচ্ছে 22শে ফেব্রুয়ারিতে হচ্ছে শফিউর রহমান মারা যান। 23শে ফেব্রুয়ারি হচ্ছে শহীদ মিনার ঘুরিয়ে দেয় রাষ্ট্রপতির সামনে। আচ্ছা, এরপর স্বীকৃতিটা আমরা দেখি, স্বীকৃতি নিয়ে তো গেল 47-এ। তাহলে দেখেন আপনার 9 1954 সালে হচ্ছে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হচ্ছে গণপরিষদ অধিবেশন বাংলাকে, ঠিক আছে? গণপরিষদ, ঠিক আছে? 9 54 সালে। 54 সাল 16 ফেব্রুয়ারি হচ্ছে পাকিস্তান জাতীয় পরিষদ, ঠিক আছে? জাতীয় পরিষদ হচ্ছে আমি বুঝিনি। আচ্ছা, 16 ফেব্রুয়ারি হচ্ছে ছাপানো হচ্ছে আপনার জাতীয় পরিষদের পাশে বাংলাকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হয়। আমাকে তো শোনা যাচ্ছে না?
শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে? শোনা ভাই clear না। ক্লিয়ার না? Net- আচ্ছা আচ্ছা, এক মিনিট। শুনতে পাচ্ছেন আমাকে? কি ভাইয়া? আচ্ছা, স্পষ্ট শোনা যাচ্ছে না? ঠিক আছে, এখন ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। দেখেন যে রাষ্ট্রভাষা স্বীকৃতি, তারপর হচ্ছে 56তে হচ্ছে জাতীয় পরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়। আপনার হচ্ছেন তারপর হচ্ছে 21 ফেব্রুয়ারিকে আপনার হচ্ছে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আর 56 সালে যে সংবিধান প্রণয়ন করা হয় পাকিস্তানে, সেখানে 214 নম্বর অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা করা, এটা পরীক্ষায় আসে। 214 নম্বর, 214 যে অনুচ্ছেদ। শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে কবে ভাই? আপনার হচ্ছেন 214 নম্বর অনুচ্ছেদে এটা হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে কি করা হয়, আপনার স্বীকৃতি দেওয়া হয় আর কি, এই অনুচ্ছেদে আর কি। ঠিক আছে, তাহলে যদি গণপরিষদ বলে আর কি, তখন হবে হচ্ছে 1954। যদি জাতীয় পরিষদ বলে তাহলে হবে 56। তাহলে গণপরিষদ এবং কি জাতীয় পরিষদের পার্থক্যটা মাথায় রাখবেন। গণপরিষদ হচ্ছে 54 আর জাতীয় পরিষদ হচ্ছে 56। আর এটা কার্যকর হয়ে হচ্ছে 23 মার্চ 1956 সালে স্বীকৃতি লাভ করে আর কি। এই ব্যাপারটা হচ্ছে এরকম আপনার, যে আমাদের সংবিধান কিন্তু আপনার অনুমোদন লাভ করে বাংলাদেশটা 4 নভেম্বর না? 4 নভেম্বর সংবিধান দিবস না? ঠিক আছে, কিন্তু এটা কার্যকর হচ্ছে 16 ডিসেম্বর থেকে। এটাই আর কি। এটা কিন্তু প্যাচ করবেন না, অ্যাক্সেস লেভেলে কমপ্লেক্স করবেন না, তাহলে ব্যাপারটা ইজি। ঠিক আছে, আপনি আপনার জাস্ট সিম্পলি মাথায় রাখবেন আর কি। এরপর রাষ্ট্রভাষার আন্তর্জাতিক স্বীকৃতি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড, এরকম একটা সংগঠন হচ্ছে আপনার, ওরা হচ্ছে কিছু কাজ টাজ করে। পরবর্তীতে হচ্ছে আপনার 1999 সালে হচ্ছে আপনার আপনার কি করা হয়, 17 নভেম্বর 1999 সালে 17 নভেম্বর আপনার ইউনেস্কো হচ্ছে আপনার মাতৃভাষা দিবস ঘোষণা করে। আর জাতিসংঘ স্বীকৃতি দেয় হচ্ছে আপনার কবে, 8-এ। এটা পরীক্ষা আসতে পারে। যদি বলে ইউনেস্কো কবে স্বীকৃতি দেয়, তখন 99 সালে। আর বলে জাতিসংঘ কবে স্বীকৃতি দেয়, তখন হচ্ছে 8-এ। পরীক্ষায় আপনার ইউনেস্কোটা পরীক্ষায় আসছে, সবাই ইউনেস্কোটা জানে, জাতিসংঘটা কেউ পড়ে না। আপনার একটু এটাতে ফোকাস করবেন, এটাও চলে আসতে পারে। ঠিক আছে ভাই? এবার দেখেন ভাষা শহীদদের পরিচয়, এটা একটু পড়বো আমরা। এগুলো রিটেনও লাগে মূলত, যে এটা একটু পড়বেন। তাহলে বরকত, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আব্দুল জব্বার হচ্ছে দর্জি ছিলেন পেশায়। তারপরে হচ্ছে আপনার রফিক উদ্দিন হচ্ছে জগন্নাথ কলেজের সে বিজ্ঞানের স্টুডেন্ট ছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার আলাউল আউয়াল ছিলেন হচ্ছে রিক্সা চালক। ঠিক আছে, এগুলো একটু দেখবেন। দেখেন আপনার এখানে প্রথম মারা যায় কে বলেন তো? প্রথম শহীদ কে? রফিক। রফিক হচ্ছে প্রথম শহীদ। আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে রফিক। কেমন? তারপরে হচ্ছে আপনার সর্বশেষ শহীদ হচ্ছে কে? সালাম। ঠিক আছে, সর্বশেষ হচ্ছে কে ভাই? সালাম। ঠিক আছে, আব্দুল সালাম। উনি হচ্ছেন 7 এপ্রিল মারা যান। 7 এপ্রিল। 7 এপ্রিল কি দিবস বলেন তো? এই আমি কি শোনাচ্ছেন, কি দিবস? 7 এপ্রিল কি দিবস? বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য দিবস। এবং সর্বশেষ ত্যাগকারী রাষ্ট্র কোনটা WHO থেকে? ইউএসএ। ইউএসএ না?
ওরা হচ্ছে কবে, কালকে, গতকালকে হচ্ছে আপনার হচ্ছে একদম পুরোপুরি ভাবে হচ্ছে এখান থেকে বের হয়ে যায়। ঠিক আছে, অবশ্যই মানে এখানে থাকা দরকার ছিল, কারণ হচ্ছে ডাব্লিউএইচও ভালো কাজ করে, আসলে ভালো কাজ করে। তাহলে দেখেন, আমার প্রথম মারা গেছে রফিক, সালাম হচ্ছে আপনার সর্বশেষ মারা গেছে। মনে রাখবো কেমনে ভাই? আমরা কখন সালাম দিই বলেন তো? যখন দেখা হয় তখন একবার সালাম দেই, যখন আমরা চলে যাই তখন আমরা একটা সালাম দিয়ে আসি স্যারকে, ঠিক না? তাহলে হচ্ছে মনে রাখবেন, সালামের মাধ্যমে শেষ হয়, সালামের মাধ্যমে শেষ, এভাবে মাথা রাখতে পারেন। আর ওহি, ওহি মানে হচ্ছে আল্লাহর বাণী, ঠিক না? তাহলে ওহিউল্লাহ হচ্ছে সর্বকনিষ্ঠ, ঠিক আছে, সবচেয়ে কম বয়সী। ওহিউল্লাহ হচ্ছে সবচেয়ে কম বয়সী শহীদ, ওহিউল্লাহ, ঠিক আছে। আর হচ্ছে ভাষা আন্দোলনের সবার সমাধি আজিমপুর কবরস্থানে। এই আজিমপুর কবরস্থানে পাশে কার সদর দপ্তর বলেন তো? দফতর কার, কোন প্রতিষ্ঠানের? নিপোর্ট নিপোর্ট, নিপো- ঠিক আছে। নিপোর্টের দফতর বা ওটার প্রধান কার্যালয় হচ্ছে আজিমপুর কবরস্থানের পাশে। নিপোর্ট কাজ করে জনসংখ্যার গবেষণা, ঠিক না? এরপর শহীদ মিনার, ঠিক আছে, শহীদ মিনার নিয়ে তো পরীক্ষা আসে। প্রথম শহীদ মিনার বানায় হচ্ছে আপনার রাজশাহীতে, রাজশাহী কলেজে, ঠিক আছে। প্রথম শহীদ মিনার বানায় রাজশাহীতে, আমরা এটা ঢাকায় ভাবি, এটা ঢাকায় না, এটা রাজশাহী কলেজে, ঠিক আছে। এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি 52-তেই বানায় ফেলে। আর ঢাকায় প্রথম হচ্ছে ঢাকা মেডিকেল, ঢাকায় প্রথম, আর প্রথম ঢাকায় এক জিনিস না আর কি, ঠিক আছে। তাহলে ঢাকার প্রথম শহীদ মিনার হচ্ছে ঢাকা মেডিকেলে, হোস্টেলের সামনে, 23 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, 10 ফিট। এটা লেখা ছিল হচ্ছে শহীদ স্মৃতি অমর হোক, ঠিক আছে। এবং হচ্ছে কি রাষ্ট্রভাষা বাংলা চাই। ডিজাইনার ছিল বদরুল কামাল, ঠিক আছে। আপনার শহীদ মিনার হচ্ছে কি ডিজাইনার হচ্ছে বদরুল কামাল, বদরুল আলম, সরি, বদরুল আলম, ঠিক আছে। বদরুল মাথা রাখতে হবে, বদরুল আলম, ঠিক আছে। আর হচ্ছে আপনার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে আবার আমরা হামিদুর রহমান ডিজাইনার, তো আপনারা জানবেন। নবের আহমেদ হচ্ছে সহকারী ছিলেন। 5টা স্তম্ভ আছে, বড় স্তম্ভ মা এবং ছোট স্তম্ভ হলো সন্তানের প্রতীক। বর্তমান নকশা উন্মোচন করে 57-তে। দেখবেন আর কি কে কোনটা কখন প্রকাশ করে, এগুলো ইজি মুখস্থ না হলে তো বলবেন, হ্যাঁ। নেক্সট 7 ডেজ আছি আপনাদের সাথে, নিজেরা একটু পড়েন, এখানে ইজি। তারপরে হচ্ছে আপনার বদ্ধভূমিগুলো পড়বেন, প্রথম নাটক, এগুলো হচ্ছে আপনার পড়তে পড়তেই চলে আসছে লিটারেচার। তাও আমরা দেখি প্রথম বই হচ্ছে ভাষা আন্দোলনের ইতিহাস, প্রথম নাটক হচ্ছে কবর, পড়ে আসছিলাম না। প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব, মনে আছে। প্রথম সংকলন হচ্ছে হাসান হাফিজুর রহমানের 53-তে। প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে, অনেক বড় কবিতা, মাহবুল আলম চৌধুরী, চট্টগ্রামের লালদিঘি। চট্টগ্রামে কেউ আছেন এখানে? চট্টগ্রামের লালদিঘিতে হচ্ছে এটা উনি প্রথম রিসাইট করেন। আর প্রথম গল্প হচ্ছে মৌন ময়দান, শাহেদ আলীর মৌন ময়দান। প্রথম গল্প হচ্ছে মৌন নয়, ঠিক আছে। দেখবেন এগুলা, এগুলো এখান থেকে পড়া লাগবে না, এগুলো লিটারেচারে পড়ছেন এখান থেকে হয়ে যাবে। জীবন থেকে নেওয়া, এগুলো তো পারবেন। জীবন থেকে নেওয়া, কে লিখছে, আমার রক্ত বাংলাদেশ, লেট দেয়ার বি লাইট, এগুলো পারবেন, এটা পড়বেন, অবশ্যই পড়বেন, বাট এগুলো পারবেন, আমি আর দেখাচ্ছি না। বাংলা একাডেমি নিয়ে পড়বেন, কত সালে হয়েছে, 3 ডিসেম্বর 55-তে হয়েছে। তারপর হচ্ছে প্রথম পরিচালক এনামুল হক, প্রথম সভাপতি হচ্ছে আকরাম খা, প্রথম মহাপরিচালক মাঝার, এটা পড়বেন কি হবে, মহাপরিচালক মাঝার, মহাপরিচালক মাঝার, মহাপরিচালক মাঝার, এভাবে পড়বেন। নারী পরিচালক হচ্ছে ইব্রাহিম, ডক্টর নীলিমা ইব্রাহিম, প্রথম নারী মহাপরিচালক, দেখবেন এগুলা। আর ওনার পত্রিকাগুলো 6টা পত্রিকা আছে ভাই, তার মধ্যে সব পড়া লাগবে না। বাংলা একাডেমি পত্রিকা কে ছাপা, এটাকে দিবে পরীক্ষায়, পারবেন। তা আসবে ধান শালিকের দেশ, ফোকলোর পত্রিকা, ধান শালিকের দেশ, এটা ত্রৈমাসিক, ঠিক আছে। আর বিজ্ঞান পত্রিকা মূলত আসবে হচ্ছে এই 3টা, ধান শালিকের দেশ, ফোকলোর পত্রিকা, একটা উত্তরাধিকার, এই 3টে মাথায় রাখবেন, বাংলা একাডেমি পত্রিকা শেষ। বই মেলা দেখেন, প্রতিষ্ঠাতা হচ্ছে কে, চিত্তরঞ্জন সাহা, শ্রী চিত্তরঞ্জন সাহা, ঠিক আছে। আচ্ছা, নামকরণ করা হচ্ছে 1984 সালে, এটা পড়বেন, এখানে কিছু নেই। মাতৃভাষা ইনস্টিটিউট খুব একটা লাগবে না মনে হচ্ছে এবার আমার। যুক্তফ্রন্ট লেস ইম্পর্টেন্ট ফর দিস পিসিএস, তাও দেখবেন। কালকে একটা কোশ্চেন করছেন না আপু, 4টা নাকি 5টা, ঠিক আছে। এখন এটা আসলে বইয়ের লাস্ট টাইম বইয়ে 5টা অ্যাড করা হয়েছে, 5টা, ঠিক আছে। এখন রাষ্ট্রীয় সব জায়গাতে 4টা থাকলেও একাডেমিক বইয়ে 5টা অ্যাড করা হয়েছে। সো আই গেস অপশনে 1 থাকবে, 4 আর 5 দুইটা থাকলে আপনি 5 দেখাইতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। এটা হচ্ছে দেখুন, গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে 14 নভেম্বর 53-তে। ফজলুল হক সোহরাওয়ার্দী সাহেব, ভাসানী সাহেব এটা বানান, 21 দফা ভিত্তিক একটা ইশতেহার,
ঠিক আছে, এবং প্রণেতা হচ্ছে আবুল মনসুর আহমেদ। দাবি ছিল আপনার ভাষা নিয়ে দাবি ছিল 5টা, এটা আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, ভাষা নিয়ে দাবি ছিল 5টা, 1, 10, 16, 17, 18। ভোটার এটা তো স্ট্রামাক দিয়ে রাখেন। আগে ভোট দেওয়া যেত 21 বছর বয়স হলে, এখন 18তে চলে আসছে। তাহলে দেখেন আপনার মুসলিম লীগ থেকে আসে হচ্ছে ভাসানী, কৃষক শ্রমিক পার্টি থেকে একে ফজলুল হক, নেজামি ইসলামী আসেন হচ্ছে নেজামি ইসলামী থেকে আপনার মাওলানা আতাহার আলী আসেন, বামপন্থী গণতন্ত্রী পার্টি হচ্ছে হাজী দানেশ। ঠিক আছে, 4 ডিসেম্বর 73 হয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। 5 ডিসেম্বরে হচ্ছে 21 দফা ঘোষণা করা হয়। 18 থেকে 12 মার্চ, ঠিক আছে, হচ্ছে ভোট গ্রহণ চলে। 18 থেকে 12 মার্চ, ঠিক আছে, খেয়াল রাখবেন। 18 থেকে 12 মার্চ। 3 এপ্রিল হচ্ছে যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয়। 3 এপ্রিল, এটা সংক্ষিপ্ত। 15 এপ্রিল হচ্ছে এটাকে এক্সটেন্ড করা হয় আর কি, 15 এপ্রিল। আর 30 মে হচ্ছে এটাকে আপনার কি করা হয়, বাতিল করে দেয় আর কি। তাহলে খেয়াল রাখবেন তারিখগুলা। 4 ডিসেম্বর হচ্ছে গঠন, 5 ডিসেম্বর ইশতেহার প্রকাশ। ঠিক আছে, তারপর 54 চলে আসবেন। 54 12 থেকে 8 থেকে 12 মার্চ ভোট হয়। 3 এপ্রিল হচ্ছে মন্ত্রিসভা। 15ই মে হচ্ছে পূর্ণাঙ্গ হয়। আর 30 মে হচ্ছে 54। 15 মে না পড়লে হবে, আপনি অ্যাটলিস্ট 30 মে তো পড়তে হবে, কবে যুক্তফ্রন্ট বাতিল ঘোষণা করা হয়। আচ্ছা, এগুলো আসলে এখন লাগবে না। তাও মোটা মুসলমানদের জন্য, অমুসলমানদের জন্য 30, ঠিক আছে? আর সংরক্ষিত আসন মহিলা 15টা, 9টা, 12টা, খেলা পানি এক। আর কি মুসলমানদের সেখানে হচ্ছে কতটা? হচ্ছে 200। আচ্ছা, ঠিক আছে, এটা বললে হবে। আগে বলা লাগবে না। কারণ তেইশ একটা আসলে এটা হচ্ছে আসলে আমি তো তাও তারপর তো করা হবে। ঠিক আছে, ঠিক আছে, গণপরিষদ হচ্ছে আপনার এই যেমন আমাদের একটা গণপরিষদ ছিল না, অনির্বাচিত আগে নির্বাচিত কিছুদিন আগে। ঠিক আছে? এবং এই যে আপনার একটা দাবি সংবিধান হচ্ছে আপনার থাকে দেখবেন কতটা কে লাগবে না। এটা হচ্ছে আপনার আমাদের ঠিক আছে।
শুরু হয় তো কত সালে হয়? 1955। 55 সালে ওয়ারশো প্যাক্ট হয়, ঠিক আছে? তখন কোল্ড ওয়ার চলে আর কি। দেখেন 57 সালটা খেয়াল করেন, তখন কোল্ড ওয়ার চলে, ঠিক আছে? 55 সালে, 48 সালে ন্যাটো, 49-এ ন্যাটো হয়, 55-তে হচ্ছে ওয়ারশো প্যাক্ট হয়, সিয়াটো সেন্টো হয়। এত গ্যাঞ্জামের মধ্যে এই কাকমানির সম্মেলনটা আহ্বান করার প্রধান কারণটাই ছিল হচ্ছে কি আপনার ওই যে ইয়াতে যোগ দেওয়া। পাকিস্তান কিন্তু ইনভলভ ছিল আপনার পলিটিক্যালি, ঠিক আছে? তো ওরা সম্মানটা করে চাপ দেওয়ার জন্য যে না আমরা কোনো সুপার পাওয়ারে যাব না, আমরা হচ্ছে তখন হচ্ছে একটা সম্মেলন হচ্ছিল না আপনার ন্যাম ন্যাম, ওই ন্যাম টাইপের একটা পররাষ্ট্রনীতি গ্রহণ করার জন্য এই সম্মেলনটা করা হয়। মানে এটা বলতে ইন্টারন্যাশনাল পলিটিক্স টাইপের ছিল আর কি, ঠিক আছে? পরবর্তী সময় হচ্ছে এটাতে সমাবেশটা পাকিস্তানের সঙ্গে করতে দেয় না, বলছে না এই সম্মেলন করা যাবে না, ঠিক আছে? তখন বলছে কি, তখন মাওলানা সাহেব বলছে যে ঠিক আছে সম্মেলন বক্তব্য দিব না, কিন্তু একটা দোয়া তো করা যাবে, মোনাজাত তো করা যাবে, তো এটা তো আর অফ করা যাবে না, ঠিক না? কারণ ইসলামিক কান্ট্রি, তখন তো পাকিস্তান ইসলামিক কান্ট্রি সব ব্র্যান্ডিং, যদি বলে পুলিশ মোনাজাত করতে দিচ্ছে না তখন তো আরো গ্যাঞ্জাম লেগে যাবে। বলছে ঠিক আছে আপনি, আর ভাসানিকে সবাই রেসপেক্ট করতো, সবাই, ঠিক আছে? অনেক মাটির মানুষ ছিলেন। উনি ওই ভাষণের ওই পুরো ভাষণটা দিয়ে দেন হচ্ছে কিসে, ইয়াতে আর কি। যাই হোক দেখেন, ন্যাব গঠন করার পরবর্তী ভেঙে যায় আর কি আপনার ওই যে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে হচ্ছে আপনার আওয়ামী লীগ দুই ভাগ হয়ে যায়, পরে এটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে হচ্ছে উনি বের হয়ে ন্যাব গঠন করেন 57 সালে। ভাষাকে নিয়ে একটু পড়তে হবে ভাই, ভাষা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। মজলুম নেতা জন্ম সিরাজগঞ্জে, খেয়াল রাখবেন, এটা হুট করে চলে আসতে পারে। সিরাজগঞ্জে ভাষা নিয়ে কোথায় জন্মগ্রহণ করেন? সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? ঠিক আছে, খালেদা জিয়া কোথায় জন্মগ্রহণ করেন? ঠিক আছে, খালেদা জিয়া কিন্তু পলিটিক্যালি আসবে না এমন না, উনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, প্রবীণের একজন পাবলিক ফিগার না উনি, ঠিক আছে? উনি তো একটা রেসপেক্টেড, একটা আমাদের ইতিহাসের সাথে এখন অ্যাড হয়ে গেছে, এই জন্য আসবে পরীক্ষায়, ঠিক আছে? ওনার জন্ম কোথায় এগুলো একটু পড়বেন। 1919 সালে কারাভোগ করেন, তারপরে হচ্ছে আপনার প্রথম রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস, হ্যাঁ দেখবেন আর কি। ফারাক্কা লং মার্চে অংশ নেন, এখানে হচ্ছে অংশ নিয়েছিল আহমদ সোফা। আহমদ সোফা অনেক জ্বর ছিল তখন, আহমদ সোফাকে পড়বেন, আমি প্রচুর আহমদ সোফা পড়ি। শরীর শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করা হয়, ঠিক আছে? কিছু উল্লেখযোগ্য রিপোর্ট নেওয়া হয়, যেমন হচ্ছে আপনার ইংরেজিকে বাধ্যতামূলক করা হয়, উর্দুকে সর্বজনীন ভাষা হিসেবে রূপান্তর করা হয়, অবৈতনিক শিক্ষার ধারণাকে অবান্তর করা হয়, পড়তে হলে টাকা দিতে হবে, ঠিক আছে? মানে এগুলো করে, এটার বিরুদ্ধে আন্দোলন হয়, 62 আন্দোলন হয়। তখন ইন্টারন্যাশনালি কি গ্যাঞ্জাম চলে বলেন তো? কিউবা। কিউবা সংকট চলে, ঠিক আছে? কিউবা সংকট চলে দেখবেন। আচ্ছা, আইয়ুব বিরোধী জোট করে কপ, কম্বাইন্ড অপোজিশন পার্টি। কপ মানে কি? কম্বাইন্ড অপোজিশন পার্টি। এটা ডিটেলসে যাচ্ছি না যেহেতু আসে না, একটু নিজেরা পড়বেন আর কি। 6 দফা। টুংটাং টুংটাং শব্দ শুনতেছেন আপনারা? আমাদের সিম্বা হচ্ছে রাউন্ড দিচ্ছে পুরো ঘর। 66 সালে 5 ফেব্রুয়ারিতে হচ্ছে আপনার হচ্ছেন আপনার লাহোরে হচ্ছে এই 6 দফা বাদ দিয়ে দিছে না? জি ভাইয়া, বাদ। বাদ দিয়েছে, এটা আমি পড়তেছি, নিজেরা পড়ে নেবেন। আচ্ছা, আগরতলা কি বাদ দিছে? জি ভাইয়া। আগরতলা বাদ দিছে, একটু নিজেরা পড়ে নেবেন, আগরতলা বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, এটা নিজেরা পড়বেন। আমরা সরাসরি তাহলে 71-এ চলে যাই। 70-এ দেখি সাধারণ নির্বাচন। সিলেবাস কিন্তু চেঞ্জ করছে বিশেষ, হ্যাঁ এটা দেখে নেবেন আর কি। তাও এগুলো একটু পড়তে হবে, হুট করে চলে আসলে হ্যাঁ আপনি তো অ্যান্সার করতে হবে। দেখেন যে জাতীয় 70-এর নির্বাচনটা হবে, সেই নির্বাচনের জন্য হচ্ছে আপনার কি হয়, আপনার হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার ঘোষণা করা হয়। এই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের আরপিও মতো, আমাদের একটা আরপিও আছে না, ঠিক আছে? ওই আরপিওর মতো নির্বাচন কেমনে হবে, কি হবে না হবে, তার হচ্ছে কি একটা আপনার ফ্রেমওয়ার্ক ঘোষণা করা হচ্ছে 30 মার্চ 70-এ। তারপরে নির্বাচন হবে, নির্বাচন হবে 7 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর। 7 ডিসেম্বর হবে হচ্ছে জাতীয় পরিষদের নির্বাচন, 17 ডিসেম্বর হবে প্রাদেশিক পর্যায়ে নির্বাচন, প্রাদেশিক পরিষদের নির্বাচন হবে, ঠিক আছে? তাই দেখেন এরপরে হচ্ছে আপনার আমাদের জাতীয় পরিষদের আসন ছিল হচ্ছে 162টা পূর্ব পাকিস্তানে, ঠিক আছে? 162টা পূর্ব পাকিস্তানে, 7টা হচ্ছে সংরক্ষিত, 169টা। আমরা কিন্তু শুধু আমাদেরটা পড়তেছি, পাকিস্তানেরটা পড়তেছি না, মাথায় রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে কি জাতীয় পরিষদ। তখন 2টা পরিষদ ছিল ভাই, খেয়াল রাখবেন। এটা আপনারা অনেকে মানে অনেকে ক্যাডার হয়ে যাচ্ছে, কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার না, কারণ ওই এরা লাগে নাই, বোঝে নাই, পরীক্ষা আসেও নাই, ঠিক আছে? আমি ক্যাডার হয়ে গেছি মানে এমন না যে আমরা সব পারবো, ঠিক না?
আপনারা জেনে যাবেন ভালো করে। দুইটা পরিষদ ছিল, একটা হচ্ছে জাতীয় পরিষদ, একটা হচ্ছে প্রাদেশিক পরিষদ, দুটাই। ঠিক আছে? তো দেখেন, খেয়াল রাখবেন এটা, যে দুইটাতে হচ্ছে আওয়ামী লীগ, প্রাক্তন আওয়ামী লীগ জিতে গেছিল আর কি। ঠিক আছে? তো প্রাদেশিক পরিষদে ছিল 300টা প্লাস 10টা, মানে 310টা, এদিকে 69টা। ঠিক আছে? আপনার হচ্ছেন আপনার ন্যাপ ভাসানী বলে হচ্ছে ভোটে মুক্তি আসবে না, এই বলে ভোট হচ্ছে বয়কট করে। পাকিস্তান পিপলস পার্টি হচ্ছে আপনার জুলফিকার আলী ভুট্টো ইসলামিক প্রজাতন্ত্রের জন্য হচ্ছে আপনার আন্দোলন করেন আর কি। তারপর অসহযোগ আন্দোলন, এখানে জাস্ট আপনি সালগুলা পড়লেই হবে, কোন তারিখে কি হয়। এই যে এইটা খুব ভালো, আপনার এইটা একটু ভালো করে পড়বেন। ঠিক আছে? তো দেন 1 মার্চ হচ্ছে আপনার 4 জন ছাত্র নেতাকে বৈঠকে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে নুরি আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসমা আব্দুর রব এবং হচ্ছে মাখন। ঠিক আছে? তাহলে হচ্ছে শর্ট করে বলবেন নূর সিরাজ, নূরে সিরাজ বা সিদ্দিক সিরাজ, যেভাবে মনে রাখতে পারেন। রব মাখন এভাবে পড়বেন আর কি। ঠিক আছে? পরীক্ষায় আসতে পারে কে হচ্ছে খলিফার মধ্যে একজন না, তাহলে 3জনকে দিবে, একজনকে দিবে না, এই টাইপের আসতে পারে। ঠিক আছে? এই জন্য 4টা নামের জাস্ট একটা পার্ট পড়লে হবে আপনার। 2 মার্চ হচ্ছে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার হচ্ছেন ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। তারপরে হচ্ছে আপনার 3 মার্চ হচ্ছে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। তারপরে হচ্ছে আপনার একটু দেখবেন আর কি, এখানে অ্যাকচুয়ালি সব পড়ে আসছেন ভাই আপনারা। ঠিক আছে? আমি জাস্ট গুরুত্বপূর্ণ একটা দেখা দিচ্ছি, বাকিটা নিজেরা পড়বেন। অপারেশন সার্চ লাইট তো পারবেন, এখানে কিছু নাই। এটা হচ্ছে আপনার এখান থেকে পরীক্ষা আসে যে আপনার সার্বিক তত্ত্বাবধান ছিল টিক্কা খান। ঠিক আছে? টিক্কা খান, এটা মনে রাখবেন হচ্ছে কিভাবে, সে হচ্ছে কি মানুষ হত্যা করার, সে খুবই খারাপ মানুষ ছিল, সে মানুষ হত্যা করার ম্যান্ডেট দিয়ে বসে টিক্কা খাচ্ছে। ঠিক আছে? আর ঢাকা শহরের দায়িত্ব ছিল হচ্ছে ফরমান আলী। ঢাকার বাইরে দায়িত্ব ছিল খাদিম হোসেন রাজা। টিক্কা খান হচ্ছে সার্বিক, ঢাকা হচ্ছে ফরমান আলী, ঢাকার বাইরে ছিল রাজা। ঠিক আছে? টিক্কা খান বলে হচ্ছে দেশে মাটি মানুষ চাই না, মাটি চাই, মানে মাটি থাকলে হচ্ছে। অপারেশন জ্যাকপট, ঠিক আছে? 10 নম্বর সেক্টরে হচ্ছে এটা চালায় জ্যাকপট। ঠিক আছে? প্রথম সংকেত হচ্ছে এখানে গান গেয়ে কে সংকেত দিত, বুঝছেন? আমি যত শুনিয়েছিলাম গান, এটা মানে হচ্ছে তোমরা আন্দোলনের জন্য প্রস্তুত হও। ঠিক আছে? আর আমার পুতুল যাবে শ্বশুরবাড়ি, যখন এটা বেজে উঠবে তার মানে তুমি কি এখনই কি আক্রমণ করে দাও। এই গানের মাধ্যমে সংকেত পাঠানো হইতো আর কি। ঠিক আছে? অপারেশন কিলো হচ্ছে ফ্লাইট হচ্ছে, এই যে ফ্লাইট মানে তো বুঝছেন বিমানে গিয়ে ফ্লাইট, তাহলে ফ্লাইট মানে হচ্ছে আপনার বিমান বাহিনীর একটা কি 3 ডিসেম্বরে গঠিত বিমান বাহিনীর একটা কি অভিযান। চেঙ্গিস খানও 3 ডিসেম্বর 71। ঠিক আছে? ভারতের উপর যে আক্রমণ চালায়। ক্যাকটাস লিলি হচ্ছে কি ভারতীয় বিমান বাহিনীর যে অপারেশন চালায়। ঠিক আছে? আর ক্লোজ ডোর হচ্ছে মানুষের মুক্তিযুদ্ধের পরে মানুষের কাছে প্রচুর অস্ত্র ছিল না, সে অস্ত্রগুলো হচ্ছে কি ফিরিয়ে নেওয়ার একটা প্রজেক্ট ছিল এটা। স্বাধীনতা ঘোষণার পর 10 এপ্রিল, এগুলো পড়াচ্ছি না ভাই, এগুলো তো পড়ে আসছেন বা একটু পড়বেন আর কি। প্রবাসী সরকার দেখবেন, এখানে কিছু নাই। প্রবাসী সরকারের মন্ত্রিসভা আসার সম্ভাবনা কম। হ্যাঁ, স্টিল ইউ ক্যান স্টাডি। অস্থায়ী মন্ত্রণালয় আছে, এটাতে পড়ি আমরা। অস্থায়ী সরকারের মন্ত্রণালয় ছিল 12টা। ঠিক আছে? আর সচিব ছিল 10 জন। ঠিক আছে? পররাষ্ট্র সচিব ছিল হচ্ছে মাহবুবুল আলম চাষী। মুখ্য সচিবটা আসতে পারে পরীক্ষায়, রুহুল কুদ্দুস মুখ্য সচিব না, অ্যাডমিন ক্যাডার ছিলেন রুহুল কুদ্দুস। তারপর হচ্ছে আপনার মন্ত্রণালয়ের বাইরে মন্ত্রী পরিষদের কর্তৃত্ব প্রতিষ্ঠানে লাগবে না এগুলো আমাদের। তারপর প্রধান সচিব বা মুখ্য সচিব রুহুল কুদ্দুস, মন্ত্রী পরিষদ ST ইমাম। ঠিক আছে? অর্থ সচিব লাগবে না আমাদের, লাগবে না। হ্যাঁ, এটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আসলে এখান থেকে মূলত আসবে, সেটা হচ্ছে আপনার অস্থায়ী সরকারের উপদেষ্টা। এটা মূলত রাশিয়া একটু প্রেশারাইজ করে, তো এটা গঠন করে আর কি। আহ্বায়ক হচ্ছে তাজউদ্দিন। এই সদস্য 5টা রাজনৈতিক দলের 8 জন সদস্য, তাহলে 8 জন সদস্য নিয়ে হচ্ছে উপদেষ্টা পরিষদ ছিল। সভাপতি ছিল ভাসানী, এটা পড়লেই হবে। আর কূটনীতিবিদ কারা কারা ছিল দেখেন, KM শাহাবুদ্দিন। ঠিক আছে? দিল্লিতে ছিলেন। তারপর হচ্ছে আপনার প্রথম বিদ্রোহ করেন শাহাবুদ্দিন। তারপর M হোসেন আলী, উনি কলকাতায় হচ্ছে সহকারী কমিশনার ছিলেন। উনি হচ্ছেন বাংলাদেশের মিশনের সর্বপ্রথম বাংলাদেশি পতাকা উত্তোলন করেন। হোসেন আলী হচ্ছে প্রথম বাংলাদেশি পতাকা উত্তোলন করেন। আর শাহাবুদ্দিন প্রথম বিদ্রোহ করেন। ঠিক আছে? আনোয়ার কবির লাগবে না, রেহমান সোবান লাগবে আমার। ঠিক আছে? উনি হচ্ছে অস্থায়ী সরকারের প্রথম প্রতিনিধি এমনকি ভ্রাম্যমাণ কূটনীতিক। উনি বিভিন্ন দেশে যাইতেন, বিভিন্ন জায়গায় যাইতেন, বাংলাদেশের পক্ষে কূটনীতি চালাতেন আর কি। আবু সাইদ ছিল লন্ডনে। ঠিক আছে? ব্রিটিশ মিশন প্রধান, বহির্বিশ্বের বিশেষ দূত আর কি। ঠিক আছে?
সেলফ স্টাডি করবেন, এগুলো এগুলো পড়া লাগবে না, পড়লে হবে না, কিছু পড়া লাগবে না, টাইম ওয়েস্ট। কোশ্চেন থেকে আই গেস চলে আসবে সব। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দেখেন, তাজদিন আহমেদ তথ্যমন্ত্রীর উপদেষ্টা ছিলেন হচ্ছে জনাব আব্দুল মান্নান, ডিরেক্টর হচ্ছে ওই যে এম আর মুকুল, ঠিক আছে, এম আর মুকুল বা এম আর আক্তার মুকুল। আপনার হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। মেজর জিয়াউর রহমানের পরামর্শে বিপ্লবী শব্দ বাদ দেওয়া হয়। পাক বাহিনী ধ্বংস করে হচ্ছে 30 মার্চ, ঠিক আছে, চরণপত্র জল্লাদের দরবারে, ঠিক আছে। আচ্ছা, এখন বইয়ে আছে হচ্ছে আপনার স্বাধীনতা ঘোষণা জিয়াউর রহমান দিছে, যেহেতু বোর্ড বই আছে এবং সরকারি জায়গাতে আনা হচ্ছে, তো যদি পরীক্ষায় আসে জিয়াউর রহমান দাগাবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা কালুঘাট হচ্ছে 26 মার্চ 1971, আগারগাঁও হচ্ছে 31 মার্চ 71, ঠিক আছে, এগুলো দেখবেন আর কি। এই যে এটা একটু দেখেন যে আপনার কয়েকটা গান ছিল, রিটেনে লাগবে, প্লেতে লাগবে না, হ্যাঁ, সবকটা জানালা খুলে দাও না বাবু আসবে, ওটা পড়াইছিলাম, মনে আছে আপনাদের? পড়াইছিলাম না বাংলাতে? জি ভাইয়া। আমার সোনার বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুর, মা গো ভাবনা কেন গৌরব প্রসন্ন, এটা এইভাবে পড়বেন। আবার পড়া রিভিশন হয়ে যাবে আমাদের। দেখেন যে সবকটা জানালা খুলে দেওয়া আছে, কাজী আপনার হচ্ছে বাবু আসবে, কি সবকটা জানালা খুলে দেওয়া না বাবু আসবে, কেন জানালা খুলে দেবেন বাবু আসবে। আমার সোনার বাংলা পারবেন। মা গো ভাবনা কেন গৌরী প্রসন্ন, কি ভাই, মা গো ভাবনা কেন গৌরী প্রসন্ন, একসাথে পড়বেন তাহলে। তীরহারা ঢেউয়ের সাগর আপেল ভাসে, কি ভাসে ভাই, ঢেউয়ের স্রোতে কি ভাসে, আপেল ভাসে। তীরহারা এই ঢেউয়ের সাগর আপেল ভাসে, ঠিক আছে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গোবিন্দ হাওলার, ঠিক আছে। তারপর হচ্ছে জনতা সংগ্রাম 24 সিকান্দার আবু জাফর, এই কয়েকটা দেখবেন আর কি। সামরিক প্রশাসন সেলফ স্টাডি করবেন, ঠিক আছে। একে খন্দকার, ওনার একটা বই হচ্ছে 71 ভেতরে বাইরে পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তারপর তেলিয়াপাড়ার রণকৌশলটা একটু পড়বেন। দেখেন আপনার প্রথম যে এটা কিন্তু রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, এবার বেশি ইম্পর্টেন্ট, বুঝছেন। তাহলে তেলিয়াপাড়া হচ্ছে 1971 সালের আপনার 4 এপ্রিল, এটা হচ্ছে সিলেটে। সিলেটে কেন, কারণ হচ্ছে ওসমানীর বাসা ছিল সিলেটে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে আপনার 27 জন কর্মকর্তা, পাকিস্তান রাইফেলস, আনসার, পুলিশ বাহিনী, উচ্চপদস্থ বাঙালি সদস্য অনেকজনকে নিয়ে হচ্ছে আপনার প্রথম যে রণকৌশল গঠন করেন, এটাই হচ্ছে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি, ঠিক আছে। এখানে হচ্ছে ওই ম্যানেজারের কক্ষটি সেক্টর সদর দপ্তর হিসেবে ঘোষণা করা হয় আর কি। তারপর নিয়মিত বাহিনী হচ্ছে সেক্টর ট্রুপস আর ব্রিগেড ফোর্স গঠন করা হয়, 3টা ব্রিগেড ফোর্স ছিল। তাহলে কাদেরিয়া বাহিনী, এটা একটু আমার মনে হয় এগুলো প্রতিবার পরীক্ষা আসবে কিন্তু আসে না রিকেনে আর কি। কাদেরিয়া বাহিনী টাঙ্গাইলে ছিল, বাতেন বাহিনী টাঙ্গাইলে ছিল, তাহলে টাঙ্গাইলে কাদের এবং বাতেন, ঠিক আছে। তারপর হচ্ছে হেমায়েত বাহিনী ছিল ফরিদপুর বরিশালে, হেমায়েত বাহিনী। হালিম বাহিনী ছিল হচ্ছে মানিকগঞ্জে, একটু দেখবেন। ক্র্যাক প্যাটুন তো ইম্পর্টেন্ট, ক্র্যাক প্যাটুন হচ্ছে ওই যে গেরিলা ইউনিট, এখানে সবাই ইন্টেলিজেন্ট ছিল ভাই, সবাই। এবং হচ্ছে 71 দিনগুলো ক্র্যাক প্যাটুনের নিয়ে একটা বই, এটার মা হচ্ছে আনিসুল হক, ওই বইটাতে আছে এটা। 3 নম্বর সেক্টর, মানে ঢাকায় ছিল এটা, ওদের ছিল হিট অ্যান্ড রান পদ্ধতি। এখানে সবাই খুব ইন্টেলিজেন্ট। দেখেন কে কে ছিল, চিন্তা করে দেখেন। পপ সম্রাট আজম খান ভাই, অস্থির মানুষ। তারপর হচ্ছে মায়া, মোফাজ্জল হোসেন মায়া, পলিটিশিয়ান। তারপর গোলাম দস্তগীর গাজী, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, ঠিক আছে। রুমি, ওই যে রুমি, ঠিক আছে। তারপর সাদেক হোসেন খোকা, কার বাবা বলেন তো, ইয়ার বাবা না, ইশরাক। ইশরাকের বাবা। উনি কিন্তু খুব শক্তিমান একজন ছিল জানেন, খুব ভালো মানের একজন ঢাকার মেয়র ছিলেন সাদেক হোসেন। ওনার চেহারাটা এখন আমার চোখের পাশে, ওনাকে তো আমরা দেখছি, আমরা যখন ছোট ছিলাম তখন উনি ঢাকার মেয়র ছিলেন, মানে ছোট করে, মাথায় চুল কম ছিল, খুবই স্ট্রং পার্সোনালিটি ছিল আর কি, ঠিক আছে। উনি মনে হয় পরপর 2বার নির্বাচিত, এখন ভুলে গেছে, আসলে তখন বয়স কম ছিল তো। দেখেন প্রথমে হচ্ছে আমাদেরকে আপনার 10 এপ্রিল হচ্ছে অস্থায়ী সরকার গঠন করা হয়েছে এবং 4টা সেক্টরে ভাগ করে, কয়টা সেক্টরে, 4টা সেক্টরে ভাগ করা হয় আর কি, ঠিক আছে। এগুলো তেমন দেখা লাগবে না। তো 11 এপ্রিল হচ্ছে, এটা তো পরীক্ষা আসতে পারে। 11 এপ্রিল আরো 3টা, মোট 7টা সেক্টর করে 11 এপ্রিল, ঠিক আছে, ওটা খেয়াল রাখবেন। 11টা সেক্টরে ভাগ করা হয়। দেখেন একটু দেখেন, এটা তো ম্যাপ দেখলে সুবিধা হবে। প্রথম সেক্টর হচ্ছে ভাই চট্টগ্রাম, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, খেয়াল রাখবেন, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এটা এদিক থেকে এদিকে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, ঠিক আছে, এদিক থেকে এদিকে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন
প্রথম হচ্ছে কি ভাই, সেক্টর 1 চট্টগ্রাম, এখান থেকে এখানে যাবে সেক্টর 2, তারপর হচ্ছে 3, ঠিক আছে, এরপর এদিকে যাবে, ঠিক আছে, 2-3 হচ্ছে ঢাকা, মাথা রাখবেন 2-3 হচ্ছে ঢাকা ময়মনসিংহ এখানে, ঠিক আছে, 2-3, তাহলে 1 চট্টগ্রাম, 2-3 হচ্ছে ঢাকা, তারপর 4-5 হচ্ছে সিলেট, 4-5 সিলেট, ঠিক আছে, তারপর চলে যাবেন 6 হচ্ছে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, শেষ। তাহলে দেখেন চট্টগ্রাম 1, ঢাকা হচ্ছে 2-3, সিলেট হচ্ছে 4-5, রংপুর 6, 7 রাজশাহী, 8, মানে এই টানা, এখানে টানা ভাই, এটা ওদিকে টানা, এদিকে এদিকে জানেন, এটা খুব সহজ। কোন জায়গায় কোন সেক্টর আছে আপনারা পাগল হয়ে যান, এটা খুবই সহজ। দেখেন 6-7-8 হচ্ছে ভাই কি একদম, 6 হচ্ছে রংপুর, 7 হচ্ছে রাজশাহী, 8 হচ্ছে খুলনা, 9 হচ্ছে বরিশাল, শেষ, একদম এক প্রতিটা একটা একটা করে আছে, না পারার কি আছে। আর এখানে হচ্ছে কি চট্টগ্রামে 1, ঢাকায় 2-3, 4-5 হচ্ছে কি ভাই সিলেট, তাহলে বাকি থাকে 10 হচ্ছে সমুদ্র, 11 হচ্ছে আমার ময়মনসিংহ, শেষ। কি আর কি সমস্যা বলেন তো, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, ঠিক আছে, এইসব পড়ছে আর কি। আর সাথে পড়ছে হচ্ছে রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, হ্যানতেন। খুলনায় পড়ছে হচ্ছে যশোর, যশোর খুলনা এগুলো পড়ছে। 9 পড়ছে হচ্ছে কি আমাদের বরিশাল, ঠিক আছে। 1 চট্টগ্রাম, ঢাকা, 2 হচ্ছে ঢাকা কুমিল্লা, আর এখানে হচ্ছে ঢাকা কুমিল্লা কিছু অংশ, এই তো শেষ। পারবেন না, তাহলে একটা 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 দেখি আমরা, আপনারা বলেন। শুয়ে শুয়ে আঁকতেছি ভাই, আমি খুব ভালো ম্যাপ আঁকি, কিন্তু এখন হচ্ছে না। আচ্ছা বলেন, এখানে কত নাম্বার আছে তাইলে? 1, 1, ঠিক আছে, এখানে 2 2 হচ্ছে ঢাকা, উপরে 4-5 হচ্ছে ঢাকা সিলেট, না 2, 3, 4, ঢাকা হচ্ছে 3, 4, সরি 2, 3, ঢাকা 2 হচ্ছে 3 2, 3, হ্যাঁ 2, 3, আর এদিকে দুইটা আছে কি কি, 4-5 হচ্ছে সিলেট, 4, 5, এদিকে কি রংপুর, 6 হচ্ছে রংপুর, রংপুর, তারপর 7 রাজশাহী, বগুড়া, তারপর 8 হচ্ছে যশোর, খুলনা, যশোর, বরিশাল, 11, এগুলো হচ্ছে 12, কি বলে 10, শেষ। সহজ না? তাহলে আবার দেখি আমরা, আরেকবার দেখে লাস্ট টাইমের মতো। 1 হচ্ছে চট্টগ্রাম, 2, 3 হচ্ছে ঢাকা, ঢাকা, 4-5 সিলেট, সিলেট, তারপর 6 রংপুর 6 রংপুর, তারপর 7 রাজশাহী, 8 তারপর খুলনা, 8 খুলনা, তারপর 9 হচ্ছে বরিশাল তারপর পানিতে, পানিতে 10 হচ্ছে পানি, 10 11 হচ্ছে ময়মনসিংহ। এগুলো ময়মনসিংহ। শেষ, ইজি, ঠিক আছে। এখন ওটা তো ইজি, সমস্যা হচ্ছে সেক্টর কমান্ডার মুখস্থ করা ভাই। 16 জন সেক্টর কমান্ডার আছে, এগুলা ভাই আপনাদেরকে মুখস্থ করতে বলতো আমার খুবই মানে স্যাড লাগে, কারণ আমি আমারই মুখস্থ থাকতাম, আমি কোন রকমের 4টা 5টা মুখস্থ করে চলে যেতাম, আর দোয়া পড়তাম আল্লাহ না আসুক, ঠিক আছে। তো পিলিতে না হয় 1 নাম্বার দিলাম না, কিন্তু রিটেনে যদি চলে আসে সেক্টর এবং সেক্টর কমান্ডার সম্পর্কে লেখেন, তাহলে তো মারা 20 নাম্বার কোশ্চেন পারবো না। বাট আমি 3টা রিটেন দিছি তো, 3টা রিটার্নের আগে আমি অনেক ভয় ভয়ে গেছি রিটার্ন দিতে, যে আল্লাহ না আসুক না আসুক না আসুক, কোশ্চেন দেখাই, মানে আমি কি করতাম রিটার্নে কোশ্চেন দেখাই ভাবতাম যে এটা চলে আসছে কিনা, কারণ এতগুলো আমার মনে থাকে না, ঠিক আছে। এখন আপনারা এগুলো আসে না নর্মালি, এখন পর্যন্ত আসে নাই, কিন্তু আমি তো সব পড়তাম, বইয়ে যা আছে, বইয়ে যেহেতু আছে আমি পড়তাম আর কি, বাট আসে নাই আর কি। তাহলে দেখেন 1 নাম্বার সেক্টরে যায় হচ্ছে জিয়াউর রহমান, রফিকুল ইসলাম, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম ভাই, ঠিক আছে। 2 হচ্ছে আমার যাচ্ছে খায়েদ মোশাররফ, এটিএম হায়দার, খায়েদ মোশাররফ, এটিএম হায়দার। 3 হচ্ছে শফিউল্লাহ নুরুজ্জামান, শফিউল্লাহ নুরুজ্জামান, তাহলে 3 পরে শফিউল্লাহ নুরুজ্জামান, শফিউল্লাহ নুরুজ্জামান, শফিউল্লাহ নুরুজ্জামান। 4 হচ্ছে 4-5, ঠিক আছে, একজন একজন। 4 হচ্ছে সিআর দত্ত, 4 সিআর দত্ত, ঠিক আছে। 5 হচ্ছে শওকত আলী, 5 শওকত আলী। 7 হচ্ছে 6 হচ্ছে বাশার, ঠিক আছে। আমাদের একদম ক্রিকেটার ছিল না বাশার, কি যেন নাম, হাবিবুল বাশার না কি যেন, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখেন 6 হচ্ছে বাশার, ঠিক আছে।
এবার দেখেন সাথে আবার দুইজন, নাজমুল নুরুজ্জামান, ঠিক আছে। 8-এ হচ্ছে দুইজন, মঞ্জুর, এম এ মঞ্জুর, ওসমান চৌধুরী। 9-এ হচ্ছে আবার একজন জলিল, 9 হচ্ছেন একজন। 10-এ কেউ নাই। আর 11-তে ছিল জিয়াউর রহমান, শুরুর দিকে ছিল। এরপর তাহের, কর্নেল তাহের হচ্ছে 11-তে ছিল। এটা একবার পড়বেন আর কি, যতটুকু মনে রাখা যায়, ঠিক আছে। আমার নিজেরই মনে থাকে না এগুলা। ব্রিগেড ফোর্সের 3টা, এটা খুবই গুরুত্ব দিয়ে পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে জিয়াউর রহমান জেট ফোর্স, নামের জিয়াউর রহমান উনি জেট দিয়ে লিখতেন দেখে জেট ফোর্স। শফিউল্লাহ এস দিয়ে লিখতেন দেখে হচ্ছে এস ফোর্স। খালেদ মোশাররফ কে দি মানে হচ্ছে খালেদ, তাহলে কে ফোর্স। খুবই গুরুত্বপূর্ণ ভাই, অ্যাটলিস্ট জেট ফোর্সটা ভালো করে পড়বেন। 7 জুলাই 1971, 7 জুলাই, দফতর তেলদাহ, তেলদাহ, ঠিক আছে। প্রথম ব্রিগেড ফোর্স, ঠিক আছে। আর এটা কন্ট্রোলে ছিল হচ্ছে আপনার 1-2-3-1-2-8 ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের গঠন করা হয়। তাহলে মেজর জিয়াউর রহমান, জেট ফোর্স, 7 জুলাই 1971, তেলদাহ, ঠিক আছে। প্রথম এস ফোর্স হচ্ছে শফিউল্লাহ, ওটা হচ্ছে ফটিক ছড়া, ফটিক ছড়া, ঠিক আছে। আর হচ্ছে কে ফোর্স হচ্ছে খালেদ মোশাররফ, হচ্ছে মেলাঘর। জাস্ট অ্যাটলিস্ট জেট ফোর্সটা একদম ভালো করে পড়বেন। জেট ফোর্স নিয়ে আরেকটু পড়ে নিবেন, নেট নেট ঘেটে একটু পড়ে নিবেন, বইয়ে কম আছে। বইয়ে বাড়াবে, আস্তে ধীরে বাড়াবে আর কি, এখন তো সরকার চেঞ্জ হয়েছে। এখন বইয়েরও কি দোষ বলেন, বইয়ে যে মানে আপনারা হয়তো রাইটারকে বা বকাবকি করেন, আসলে বই প্রশ্ন যদি পলিটিক্যাল সেক্টর থেকে করে, গত 15 বছর বইগুলো এমনিই সাজাইছে, কারণ এখান থেকে প্রশ্ন আসছে, ওরা কি করবে, ঠিক আছে। প্রশ্ন আসছে, সো আস্তে আস্তে বইগুলো চেঞ্জ হবে। এগুলো পড়বেন, কেন হচ্ছে ওসমানী উপস্থিত ছিলেন না, জলিল, মেজর জলিল রাষ্ট্রীয়, তারপরে এমনি পড়বেন আর কি। নাইম বেগুলি বইয়ের পেজ বাড়াইছে টাকা বেশি নেওয়ার জন্য, ওনারা এবার 50-এর জন্য বই বিক্রি করতেছে, আপনাকে কিনবেন নাকি? তাহলে কিনেন না, বুঝছেন। ওই কালকে পরশু গিয়ে রিসেন্ট ভিউটা কিনে পিডিএফ পাইলে আমাকে দিয়েন, ঠিক আছে। দেখেন কনসার্ট একটু পড়বেন, হ্যাঁ এগুলা ইজি। কনসার্ট ফর বাংলাদেশ হচ্ছে ব্যান্ড হচ্ছে দ্য বিটলস। নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে হচ্ছে এটা আপনার অনুষ্ঠানটা হয় আর কি। প্রতিষ্ঠাতা হচ্ছে হ্যারিসন এবং হচ্ছে রবি শঙ্কর। প্রধান শিল্পী ছিল জর্জ হ্যারিসন, ঠিক আছে। অরণ্য ছিল বব ডিলান, ঠিক আছে। বব ডিলান মনে হয় ইয়া পায় না, ওই কি নোবেল পাইছিল? তারপর হচ্ছে আমি ভুলে গেছি। তারপর দর্শক সংখ্যা 40,000 ছিল, প্রায় $2.5 লাখ হচ্ছে এটা উঠে আসে আর কি। পড়বেন এগুলা। তারপর সাইমন ড্রিংস, ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সাইমন ড্রিং উনি হচ্ছেন টেলিগ্রাফের সাংবাদিক ছিলেন, টেলিগ্রাফের। তারপরে হচ্ছে আপনার অ্যান্থনি ম্যাসকারেসন, দুইটা বই লিখে। দ্য রেপ অফ বাংলাদেশ, এ লিগেসি অফ ব্লাড, ওনার থেকে একটা বইয়ে পড়ছিলাম, ওনার থেকে এখন অনেক বাংলাদেশ টাকা পায়। কিছু টাকা ধার নিছিল আর দেয় নাই, আমি ঠিক শিওর না। আমি অনেকগুলো বই পড়ছি, বুঝছেন। আমি প্রায় 3,000 বা 4,000 উপর বই পড়ছি আলহামদুলিল্লাহ। আবার শুরু করছে, এখন কবিতার বই পড়তেছি। নজরুলের নজরুলের কবিতা অনেক স্ট্রং। আমি একটা সময় নজরুলের কবিতা পড়তামই না, পছন্দই করতাম না। এখন হচ্ছে আমি পুরো ফ্যান হয়ে গেছে। অনেক সুন্দর সুন্দর, বিশেষ করে গানটা তো অনেক ভালো। বাংলা এবং উর্দুকে উনি এমন, ফার্সিকে এমন ভাবে ঢুকায়, মানে বুঝবেনই না। করেন অশোক তারা, পড়বেন আর কি। এটা পড়তে পারেন। দেখেন মুক্তিযুদ্ধের সময় প্রধান কেস ছিল, ভারতের হচ্ছে প্রেসিডেন্ট ছিল হচ্ছে ভিভি গিরি, উনি বাংলাদেশে আসে ভাষণ দিছিল। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আপনার হচ্ছেন আপনার প্রণব মুখার্জি রাজ্যসভার সদস্য ছিল। সোভিয়েতের প্রধান ছিল নিকোলাই পদগরনি, প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী ছিল হচ্ছে, লাগবে না এগুলো আমাদের। যুক্তরাজ্যে ছিল হচ্ছে, লাগবে না। তারপর হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রেরটা পড়তে হবে আমাদের। উনি ছিল নিক্সন, হচ্ছে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ছিল নিক্সন, ঠিক আছে। আর হচ্ছে কিসিঞ্জার ছিল উপদেষ্টা, কিসিঞ্জার। আর্চার, ক্যান্ট, ব্লাড, মনে আছে ব্লাড টেলিগ্রাম। তারপর হচ্ছে চীনের হচ্ছে চোয়েন লাই কিসের প্রবর্তক বলেন তো? এই নিয়ে আপু বলেন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কত সালে দেয় মনে আছে? কত সালে দেয়? 95 ছিল। 75। 95 তো মরেই যায়, মনে হয় 75-এ দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন তাহলে পাকিস্তান হচ্ছে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, প্রধানমন্ত্রী হচ্ছে আপনার নুরুল আমিন। জাতিসংঘের মহাসচিব ছিল উথার্ন, মিয়ানমারের, ঠিক না। এই যে ব্লাড টেলিগ্রাম, উনি কিন্তু বিপক্ষে ছিল, মানে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আর হচ্ছে আপনার
ইউএসএ যে সাপোর্টটা দিচ্ছে পাকিস্তানিদের বিপক্ষে ছিল, উনি বলছিল আর কি যে যদি যদি ইন্ডিয়া সরি যদি ইউএসএ পাকিস্তানকে সাপোর্ট দেয় তাহলে ইতিহাসে অপরাধী হয়ে থাকবে। ঠিক আছে, উনি যে লেটার গুলো পাঠাইছিল এটাকে ব্লাড টেলিগ্রাম বলা হয় আর কি। ঠিক আছে, যৌথ বাহিনী একবার পড়বেন, না আসার সম্ভাবনা একটু বেশি। এই যে মানেকশ ছিল হচ্ছে সেনাবাহিনীর প্রধান, ঠিক আছে, অরোরা ছিল হচ্ছে পূর্বাঞ্চলের কমান্ডার, মানে যৌথ বাহিনীর ইয়া ছিল আর কি, কমান্ডার ছিল। ঠিক আছে, আর হচ্ছে আপনার জ্যাকব, ঠিক আছে, জ্যাকব পূর্বাঞ্চলের চিফ অফ স্টাফ। ওর একটা বই আছে, নাম কি বলেন? জ্যাকব লিখছে না সারেন্ডার ঢাকা? কে লিখছে? জ্যাকবই তো লিখছে। দেখেন সারেন্ডার ঢাকা, এটা পড়েন নাই? কে কে হাত তোলেন? বই পড়বেন ভাই, এখানে মানে বই পড়তে হবে, প্রচুর বই পড়বেন। আপনাকে বই পড়ার না, খুব স্যাড হয়ে যায়। দেখেন 3 ডিসেম্বর হচ্ছে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায়, 4 ডিসেম্বর হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়, 5 ডিসেম্বর হচ্ছে রাশিয়া, এটা আমাদের লাগবে না, এটা লাগবে 4-3 লাগবে আমার। 6 ডিসেম্বর হচ্ছে যশোর শত্রুমুক্ত হয় এবং হচ্ছে আপনার ইন্ডিয়া এবং হচ্ছে আপনার ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 12 ডিসেম্বর হচ্ছে বুদ্ধিজীবী নীলনকশা করা হয়। 13 ডিসেম্বর হচ্ছে তৃতীয়বার হচ্ছে ভ্যাটো দেয় রাশিয়া, এগুলো পড়া লাগবে না। 14 ডিসেম্বর মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষা আসতে পারে 14 ডিসেম্বর। ঠিক আছে, ওটা ইন্টারকন্টিনেন্টাল, তারপর এটা ছিল নিরপেক্ষ এলাকা আর কি। তারপর হচ্ছে নো ওয়ার জোন হিসেবে হচ্ছে এটা ঘোষণা করা হয়। যাই হোক, আমাদের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড করা হয়, কজন বুদ্ধিজীবীর নাম মুখস্থ রাখবে, এটা পরীক্ষা আসে, উইকেন্ডে আসবে আর কি। আত্মসমর্পণ পড়বেন। খেতাব গুলো তো পড়তে হবে, খেতাব এখন একটু ঝামেলা, খেতাব কোনটা পড়বেন? খেতাব 73টা পড়ার উচিত আর কি, আমার মনে হয় আসলে 73টা আসবে, এগুলো চেঞ্জ হবে আর কি আবার। ঠিক আছে, নাকি চেঞ্জ তো করা নাই গভর্নমেন্ট। দেখেন খেতাব হচ্ছে 7, 68, 175, দুইটাই পড়বেন, বর্তমানটা প্লাস আগেরটা। বর্তমানে হচ্ছে 767, এখানে ছিল 67, 67 করছে, 174 করছে না, এখানে করছে 174, 174, এখানে করছে 424। বর্তমানে এটা আছে আর কি। আগে ছিল 7, 68, 175, 426। একটু পড়তে হবে, একটু পড়বেন, এখানে তেমন কিছু নাই। বীর প্রতীক আপনার পায়ে হচ্ছেন সেতারা বেগম 2 নম্বরে, 11 নম্বরে তারামন বিবি। এটা মনে রাখবেন কেমনে? তারা, তারা লিখে কি হবে? তারা। তাহলে ঠিক আছে, এটাকে বলবেন 1-1, টি বানায় ফেলা আছে না 1-1 কে, তাই তারামন বিবি পড়তে পারেন আর কি। ডক্টর সীতারা বেগম উনি কার বোন ছিল বলেন তো? ওনার ভাইয়ের নাম কি? এটিএম হায়দারের। হ্যাঁ এটিএম হায়দার ছিল না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার বোন ছিল আর কি। ঠিক আছে, সীতারা বেগম। তারপরে তারামন বিবি, উনি হচ্ছেন আপনার কর্নেল তাহেরের অধীনে যুদ্ধ করেন। তারপর কাকন বিবি, ঠিক আছে, উনি ছিল উনি উনি কোন সম্প্রদায়ের? খাসিয়া সম্প্রদায়ের, খেয়াল রাখবেন। উনি 5 নম্বরে যুদ্ধ করেন। বীরঙ্গনা মুক্তিযোদ্ধা নির্গোষ ছিল, যেহেতু পারবেন আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো পড়বেন আর কি। ইউকে চার মার্মা, বর্ডারল্যান্ড, ঠিক আছে, উনি ছিল হচ্ছে বাটার চেয়ারম্যান ছিল না? হ্যাঁ, বাটার শো কোম্পানির পরিচালক ছিলেন। ঠিক আছে, তারপর শিশুদের মেরিনা খাতুন। ভাই এই যে পরীক্ষা আসা শুরু করবে মনে হচ্ছে এইবার, তো একটু কনফিউজ যে কি আসবে। 50-এর কি যেটা আসবে সেটাতে বুঝে যাবে যে অ্যাকচুয়ালি সামনে কি আসবে। দেখেন যে বীজ রেস্ট গুলো একটু ভালো করে পড়বেন। আমি একটা ভিডিও দিয়ে দিব, সেক্টর মুখস্থ করা 1 মিনিট লাগবে আপনাদের। সেক্টর এখন মুখস্থ করবেন না, ঠিক আছে? হাজারো মোমের আলো জ্বলে, মনে আছে? এটা দেখছেন ভিডিওটা কেউ? আমার শর্ট ভিডিওতে আছে, ঠিক আছে? আমি একটা ছবিও দিয়ে দিব, এখানে অ্যাড করছি কিনা আমি জানি না। আপনারা পড়বেন হচ্ছে জাস্ট কোন সেক্টরে যুদ্ধ করছে পড়া লাগবে, এটা ভিডিও দিব। তাহলে সর্বশেষ শহীদ হচ্ছে আপনাকে মহিউদ্দিন জাহাঙ্গীর, এটা পড়ে সর্বশেষ। আমি এটা পরে খুব স্যাড হয়ে যায়। দেখেন আর কোন রকম 2টা দিন বেঁচে থাকলে বেঁচে থাকতে পারতো না, অনেকদিন। তাহলে হচ্ছে দেখেন মহিউদ্দিন জাহাঙ্গীর সর্বশেষ শহীদ চাপের নগরে সোনা মসজিদে। তারপর হচ্ছে হামিদ সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে হামিদুর রহমান আর কি। ঠিক আছে, তো আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কে কোন বাহিনী থেকে আসছে। তাহলে আপনার ক্যাপ্টেন হচ্ছে কার পোস্ট বলেন তো? আপনাদের আর্মি। আর্মির। আপনাদের ফ্যামিলি অনেকে থাকার কথা, আমার মামা আছে, ছিল আর কি ক্যাপ্টেন, এখন তো প্রমোশন পেয়ে উপরে উঠে গেছে। ঠিক আছে, ক্যাপ্টেন। ঠিক আছে, সিপাহী এটা সেনাবাহিনীর পোস্ট, সিপাহী সেনাবাহিনীর পোস্ট। স্কোয়াড্রন লিডার
ঠিক আছে, এটা হচ্ছে কি ভাই, নৌবাহিনীর, ঠিক আছে, ইঞ্জিনিয়ার, সরি ইঞ্জিনিয়ার, নেভির, ঠিক আছে। ফ্লাইট লেফটেন্যান্ট তো বুঝতেই পারতেছেন ভাই। আমার আরেকটা মামা ছিল, উনি হচ্ছে আর্মির, আর্মির আবার একটা ইয়ে আছে না আপনার, ওই যে পাইলট উইং আছে না, আর্মির বিমান টিমান, আর্মিরও কিছু ইয়ে আছে আপনার, মানে সব হেলিকপ্টার তো আর সেনাবাহিনী না, আর্মির কিছু আছে, সেটার ফ্লাইট লেফটেন্যান্ট ছিল মামা। তারপর হচ্ছে দেখেন ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। ল্যান্স নায়ক কার? ইপিআর, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল ইপিআর ল্যান্স নায়ক, হ্যাঁ ল্যান্স নায়ক। ল্যান্স নায়ক ইপিআর থেকে আমরা দুইজনকে পাইছি, ঠিক আছে। বিমান বাহিনী থেকে একজনকে পাইছি, নেভি থেকে একজনকে পাইছি, বাকিটা হচ্ছে সেনাবাহিনী থেকে। একটু খেয়াল রাখবেন, আপনি পদবি মাথায় রাখলেই বুঝতে পারবেন যে কে কোন কই থেকে আসছে। ঠিক আছে, তাহলে হচ্ছে সর্বকনিষ্ঠ হচ্ছে কে আপনার হামিদ। হামিদ আমি মনে রাখতে কেমন জানেন, হামিদ নামে আমাদের ডিপার্টমেন্টে একটা জুনিয়র আছে, তো সে যেহেতু আমার জুনিয়র, তো সে কনিষ্ঠ মানে ছোট আর কি। জাহাঙ্গীর নামে, মহিউদ্দিন নামে একটা বন্ধু আছে, ঠিক আছে, মহিউদ্দিন হচ্ছে সর্বশেষ। ঠিক আছে, এখন দেখেন আপনার সিপাহী, আপনার মোস্তফা সিপাহী, মোস্তফা কামাল, সিপাহী মোস্তফা কামাল হচ্ছে প্রথম শহীদ, ঠিক আছে। অপশনে না থাকলে হচ্ছে মুন্সি আব্দুর রউফ দিবেন, তবে থাকবে অপশনে মোস্তফা কামাল। এটা আমার মনে থাকে কিভাবে জানেন, কামাল নামে আমার একটা স্টুডেন্ট আছে, ছিল আর কি, ও ক্লাস 6 এ অবস্থায় মারা যায় আর কি। আমাদের একটা বাচ্চাদের স্কুল আছে না, অনেকে তো জানেন, সেইখানে আর কি। ওর গত বছর কয়েক মাস জানুয়ারিতে ওর ইয়া গেছে, গত না ডিসেম্বরে 2 বছর হয়েছে ও মারা গেছে। তো এটা মনে রাখছে এইভাবে আর কি। মানে ওকে আমি খুব পছন্দ করতাম, খুব আদর করতাম। মানে কেউ থাকে, ছেলে থাকেই না ভদ্র ভাই, কিন্তু মানুষ থাকেই ভদ্র, নম্র, ইসলামে থাকে, কিন্তু সম্মান মানে বিহেভিয়ার অন্যরকম। এই মানুষগুলো আগে মারা যায় কেন আমি বুঝি না। যাই হোক, দেখেন তাহলে কামাল হচ্ছে প্রথম শহীদ, খুব কষ্ট লাগে ওর জন্য আমার। ইঞ্জিনিয়ার রুহুল আমিন, উনি হচ্ছেন আপনার রূপসা নদীর পাড়ে ওনাকে কবর দেওয়া হয়, ফ্লাইট লেফটেন্যান্টকে পরে আনা হয়, ঠিক আছে। 15 জন এনে হচ্ছে 15 জন ওনাকে হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আপনার মুন্সি আব্দুর রউফ হচ্ছে আপনার আপনার রাঙ্গামাটিতে। ওনার কবরস্থানে যাওয়ার প্ল্যান ছিল আমার, কিন্তু হচ্ছে ওই এটা নাকি দূরে একটু নাকি, আমি জানি না, আমাকে নেয় নাই। ওকে, দেখবেন আর কি, এখানে আর কিছু নেই আমাদের, পরে অ্যাকচুয়ালি শেষ। কি স্মৃতিসৌধ আছে, এগুলো পড়ে ফেলছেন আপনারা, জাতীয় স্মৃতিসৌধ, এখান থেকে তো পরীক্ষা প্রশ্ন আসবে, ঠিক আছে। মইনুদ্দিন হোসেন, তারপরে হচ্ছে আপনার মইনুল হোসেন, এটা হচ্ছে 45.72 মিটার বা 150 ফিট, পারবেন। আচ্ছা, এখন শেষ করার আগে একটু কথা বলি। প্রথমত দেখেন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের খুব কমন পড়া, ঠিক আছে, আমাদের খুবই কমন পড়া। তো আপনারা হচ্ছেন ক্লাস 6-7 থেকে হচ্ছে সবসময় হচ্ছে এগুলো পড়ে আসেন, তাহলে একটু একবার রিভাইজ করবেন। মুক্তিযুদ্ধ থেকে যা আসে আশা করি আপনারা পারবেন আর কি। সেক্টর কমান্ডারের নামগুলো পড়বেন, এবং হচ্ছে আমার যেটা মনে হয় আর কি, এইবার কি কি ইম্পর্টেন্ট। প্রথমত জিয়াউর রহমানের কন্ট্রিবিউশন, এগুলো ইম্পর্টেন্ট। সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা ইম্পর্টেন্ট, সেক্টর মানে সেক্টর ব্যাপারটা ইম্পর্টেন্ট, ট্র্যাক প্ল্যাটু ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে হচ্ছে আপনার কারা কারা হচ্ছে অনেক বেশি সাপোর্টিভ ছিল বিদেশি, হ্যাঁ, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আই গেস এবার চলে আসবে আর কি। আচ্ছা।